স্যার খেয়ে দিয়ে মরে যাওয়াটাই কি ভালো? আমি মরে গিয়ে যেদিন যাব তো স্বর্গে তো যাবই না। যখন আপনি সার্জারি শুরু করলেন আপনার মেন্টর ছিল একজন সুপার হট। আমরা মাঝে মধ্যে বাঘ দেখেছি, সিংহ দেখেছি, এটা সেটা দেখেছি, কিন্তু কোনোদিন মহিলা দেখিনি। যে আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি কি ডক্টর কুণাল সরকার কিন্তু অপারেশন করতে পারবো? আপনার ওপরে আমি ইনকাম ট্যাক্স লেলিয়ে দেবো। ও আচ্ছা। আমার মিসেসের শ্বশুর বাড়িতে যে কুকুরটা সেও উকিল। কোন কোর্টে স্যার? সবাই তো কেজরিওয়াল না। এই সুমনদের হার্টের অবস্থা কিরকম? ওরে বাবা, কিন্তু আপনার কখনো ইচ্ছে করেনি যে আমি একটু পার্টি করি? আমাদের ভীষণ খারাপ অবস্থা। এই যে টুলু পাম্পটা মায়ের ভোগে গেল। মনটা কি আদতে হৃৎপিণ্ড নাকি মাথা? আমরা মানুষ, আমরা ডিটারজেন্ট সাবান নই। দেখো আপনাকে কখনো অফার করেনি পলিটিক্সের জন্য? মধ্যবিত্ত বাঙালি হওয়ার এই হচ্ছে অসুবিধা। আর একটা বান্ধবীও কিন্তু প্রয়োজন। বান্ধবী? স্যার এখন ইলিশ মাছ খাচ্ছেন। তুমি আমার চাকরিটা খাবে আজকে। তখন সোশ্যাল সার্ভিস করবেন স্যার, গ্রামে গিয়ে। ছোট বেকার ডাক্তার খুব বিপজ্জনক জন্তু। না আপনার মধ্যে একটা ছবি বিশ্বাস ব্যাপার আছে তো? নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। আপনাদের হয়তো আজকে খুব আশ্চর্য লাগছে আমরা হুইল চেয়ার ছেড়ে কি করে এরকম আমরা সুস্থভাবে একটা চেয়ারে বসে রয়েছি মনে হচ্ছে তো। তার কারণ আজকের পর্বটি খুব বিশেষ পর্ব এবং একজন বিশেষ মানুষকে পেয়েছি। যার পরিচয়ের দরকার হবে না, দরকার কিন্তু নেই। তাহলেও একটা জাস্ট ফর্মাল। আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে খুব কমই সেলিব্রিটি ডাক্তারবাবু রয়েছে যাদেরকে তাদের কাজকর্মের বাইরেও মিডিয়া প্রেজেন্সের জন্য মানুষ চেনেন। সেরকমই একজন মানুষ আমাদের সাথে রয়েছেন, ডক্টর কুণাল সরকার। স্যার নমস্কার। নমস্কার স্যার। আপনি আমাদের অনুষ্ঠানে দেখেননি, না হলে সবাই আজকে বলছে ডাক্তারবাবুকে আজকে বলছে জাস্ট উনি সেলিব্রিটি বলে, এটা কি করে হতে পারে? স্যার আমি এই প্রোগ্রামটা শুরু করার আগে আমি বলছি যে সায়ন আমাকে একটা প্রশ্ন করতে বলেছে। এটা সায়নের প্রশ্ন স্যার। প্রত্যেকটা প্রোগ্রামে স্যার সায়ন প্রশ্ন দিয়ে শুরু করে, কিন্তু এই প্রশ্নটা আমি শুরু করতে চাই। সায়ন করেছে কিন্তু আমি করিনি। আচ্ছা, ও বলছিল যে স্যার এই কার্ডিয়াক থোরাসিক যে সার্জন যারা আছে এদের দিয়ে কি স্যার হার্টে ট্যাটু করানো যায়? হ্যাঁ, মানে হার্টে কি স্যার ট্যাটু, মানে স্যার ফর ইউ কাইন্ড ইনফরমেশন স্যার, ও যার জন্য বলছিল যে ও স্যার ওই ও কাউকে একটা হার্টে ট্যাটু করতে চায়। হ্যাঁ, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়েছে। Exactly. দেখো তুমি কিন্তু মানে আমরা কদিন ধরে খুব একটু চিন্তায় ছিলাম, কয়েক বছর ধরে। কারণ আলটিমেটলি বোঝো তো সবই তো বাজার, তাই তো? তো জবের থেকে ধরো আমরা এই হার্ট নিয়ে খুটখাট টুকটাক, এই হার্টের কার্ডিওথোরাসিক এগুলো খুব জটিল ব্যাপার। অনেক কার্ডিওথোরাসিক সার্জনরা কার্ডিওথোরাসিকটা নির্ভুলভাবে বানান করতে পারে না। ওটা একবারে লিখতে দিলে 3-4 বার ভুল করে আর কি। তো ওই জন্যে আমি যত বয়স বাড়ছে, হ্যাঁ, একেবারে এস্টাবলিশ প্রবীণত্ব পেয়েছি, আমি জিনিসটাকে সহজ করে এখন বলি হচ্ছে প্লাম্বার। তো তাহলে লোকে মোটামুটি বুঝতে পারে। তখন ঘটনাটা হচ্ছে, দেখো এক সময় আমরা একটা অপারেশন করতাম। এই প্রথমে শুরু হলো হইচই, হার্টের ফুটো বন্ধ করা, তারপর বাইপাস সার্জারি করা, তারপর ট্রান্সপ্লান্ট করা। এখন আমাদের হয়েছে একটা বিপদ, কারণ আমাদের ঠিক পলিটিক্যাল প্রতিযোগিতা না হলেও আমাদের পিছন ছুক করে লেগে আছে হচ্ছে কার্ডিওলজিস্টরা। আমরা যাই করি একটু বড়, ধরো সার্জনদের একটা হাম্বড়াই ভাব আছে, সবসময় হিরো হতে চায়। যে জিনিসটা 2 ইঞ্চি কেটে হয়, বড় সার্জন হলে 4 ইঞ্চি কেটে করবে। হ্যাঁ, একসময় লোকে বলতো না, একটা গল ব্লাডার কাটতে গিয়ে পেটটা ওপর করে কেটে দিলাম, সে যেন ডাক্তার, সে এটা মানে জ ছিল মূর্ধন্য স হয়ে গেছে। একদম। তখন আমাদের হয়েছে বিপদ। আমরা এক সময় সেই বাইপাস করে সারা পৃথিবী জয় করে নিতাম। সে ধরো 90s-90s সে প্রায় যার দরকার নেই সেও বাইপাস করেই আছে, ফ্যাশন হয়ে গেছিল। সবাই বুকে একটা দাগ নিয়ে ঘুরে বেড়াবে। ধরো এরকম বড় বিয়ে বাড়িতে গেলে একটা বুক খোলা পাঞ্জাবি পরে বুকে দাগ নিয়ে একটা সোশ্যাল সিম্বল। তো আমাদের ঝামেলা করে কার্ডিওলজিস্টরা। তারা তখন কি করছে, ওই খুচখাচ, হাটে ফুটো, কুচকিতে ফুটো, ছোটোখাটো ফুটো করে কাজ করে দিচ্ছে। সত্যি কথা বলতে এই যে কার্ডিওলজিতে যত ঝুট ঝামেলা, এর এই পাইপ বন্ধ, ওই পাইপ বন্ধ, প্লাম্বিং এর যে কাজকর্মগুলো, এখন আমাদের এই প্লাম্বারদের কাজকর্মের মধ্যে আমরা ছিলাম বড় প্লাম্বার। এখন এই ছোট প্লাম্বাররা, কার্ডিওলজিস্টরা, তারা এসে আমাদের মার্কেটটা অনেকটা খেয়ে নিয়েছে। তো আসলে আমরা মনে মনে গজগজ করি। হ্যাঁ, আমাদের মনে রাগ নেই যে তা নয়, মুখে তো বলা যায় না। ওদের দেখলেই এখন দেখবে, যেমন ধরো আমি দেখো না বিভিন্ন যে যখন আমাদের খুব একটা কেউ ডাকে না, যখন মাঝে মধ্যে কিছু অনুষ্ঠানে ডাকে, এই দুটো লোক দেখবে যে আগের দিন হয়তো কোনো একটা প্রোগ্রামে দেখলে একে অপরকে তুখর গালিগালাজ করছে। হ্যাঁ, পারলে একেবারে মানে সেই মাংস কেটে কিলো দরে বিক্রি করে দেয় এমন অবস্থা।
পরের দিন এসে দাদা বলে বুকে জড়িয়ে ধরলো, আমি বলি, কি ব্যাপারটা ঠিক বোঝা গেল না। আমি তো নিউজ ডিবেটের পরেও দেখেছি তারা একসাথে ওরে খাচ্ছে। বাবা, হ্যাঁ। তো এনিওয়ে, হ্যাঁ তো আমাদেরও যেরকম ওই যে বললাম কার্ডিওলজিস্টরা আমাদের মোটামুটি মার্কেটে টানাটানি করছে আমাদের নিয়ে, আমরা বাইপাস করতাম, ওরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে, এখন খালি এবড়ো খেবড়ো ভুলভাল মানে জটিল প্রবলেমগুলো আমাদের জন্য ছেড়ে গেছে। তো এরম করে করে এখন তুমি যে আইডিয়াটা দিলে, সায়নকে সত্যি ধন্যবাদ। এইবারে আমরা কিন্তু একটা শুরু করব, সেটা হচ্ছে হার্টে ট্যাটু করা। একদম হৃদয়ে লেখো না। ও তো স্যার গৌরী প্রসন্ন মজুমদার আর নচিকেতা ঘোষের বাড়িতেও গেছিল, তারই দিয়েছিল ওকে। আর ও আসলে সাইন্টিফিক ইয়েটা জানতে চেয়েছে। ও সাইন্টিফিক, হ্যাঁ। যেমন ধরো এই যে ধরো চিকিৎসা, হার্ট ফার্ট এইসব নিয়ে আরেকটা মানুষের সাংঘাতিক ওষুধটা না, আমি প্রথমে তোমাকে বলি, তুমি কিন্তু পরে একই আমাদের টাকা পয়সার অবস্থা খুব খারাপ আর কি। আপনাদের? আরে বাবা ভীষণ খারাপ, আমাদের ভীষণ খারাপ অবস্থা। এইটা তো মান বিশ্বাস করো না। আরে তুমি বিশ্বাস করবে না, আমাকে মাঝে মধ্যে ধরো খুব ঘন ঘন না হলেও মাঝে মধ্যে লোকে তো আমাদের উপর চটে যায়, রেগে গেল, একজন আমাকে কেউ রেগে গিয়ে বলছে এই সেই অমুক তমুক হয়েছে, একটা অডাক্তারি কারণে আর কি, আপনার উপরে আমি ইনকাম ট্যাক্স লেলিয়ে দেবো। হ্যাঁ, এই ইনকাম ট্যাক্সের অপমান এটা। না এখন এখন লেগেই আর এখন তো ইনকাম ট্যাক্স ভার্চুয়াল, হ্যাঁ একদম। এখন তো ভার্চুয়াল, তোমার পপ আপের মতো উঠে যাবে, এই তুমি এ করেছো। তো আমি খানিকক্ষণ তার শাসানোটা শুনলাম, এই করে দেবো, এই রাত্রির বেলা এলো বলে এই করবে। আলাম শোনো, আমার বাড়িতে যদি ইনকাম ট্যাক্স আসে, সে যদি আমার এটা সেটা খুলে দেখে, বেশি জায়গা কিছু নেই রাখার, তো আমি তাকে বললাম যে তুমি এই সিনারিওটা চিন্তা করে দেখো, প্রথমত ইনকাম ট্যাক্সের আমার বাড়িতে রেড করলে তার বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা প্রবল, হ্যাঁ, কারণ তাকে যত পরিশ্রম করতে হবে 200-400 টাকা খুঁজতে, বেচারার মানে তার মজুরিতে পোষাবে না। আর দ্বিতীয় কথাটা হলো, ও আলটিমেটলি ইনকাম ট্যাক্স তো কি আছে, ওদের মধ্যেও তো ভালো লোক আছে, সবাই তো কেজরিওয়াল নয়, ওদের মধ্যেও দুটো একটা ভালো লোক আছে। তো ও যদি ধরো একটা ভালো ইনকাম ট্যাক্সের লোক এলো, এসে আমার খুঁজলো টুজলো, সে এখন প্রচুর খুঁজে টুজে সে একটা 50 টাকা, দুটো 50 টাকার নোট নিয়ে বাড়ি যাচ্ছে, সে উল্টে হয়তো আমায় 500 টাকা দিয়ে যাবে। তাহলে এখন হ্যাঁ, যদি ডাক্তারদের উপর রেড হয়, কলকাতার ডাক্তাররা ভালো আছে কিন্তু মফস্বলে, হ্যাঁ মফস্বলে ডাক্তাররা খুব ভালো আছে। তা আমি মফস্বলে ডাক্তারদের নিয়ে পড়া একটা গল্প বলবো তোমাদের, হ্যাঁ এখনো শুনতে পারি। শোনো না, তাই বললাম যে আমাকে রেড করলে প্রথমত তার অ্যাঞ্জাইনা হলেও হতে পারে, প্রচুর খাটতে হবে, বুকে ব্যথা হয়ে যাবে, ট্রেডমিল টেস্ট করার মতো হবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, সে যদি খুব মানবিক ইনকাম ট্যাক্স হয়, উইচ ইজ এ কন্ট্রাডিকশন ইন টার্মস, ইনকাম ট্যাক্স মানবিক হলে সে, হ্যাঁ অক্সিমোরন, সে উল্টে আমাকে হয়তো 100 টাকার নোট দিয়ে গেল যে বাবা তোর এত খারাপ অবস্থা, তুই এটা রাখ, হ্যাঁ সকালে অন্তত চা কচুরি খাবি বলে। তো তোমাকে মফস্বলের কথা বলছিলাম না, তো আমি মাঝে মধ্যে ধরো এই ভিক্ষা টিক্ষা করতে, এটা সেটা করতে, কখনো আরে শোনো, তুমি আসল ব্যাপারটা শোনো। তো শুনতে টুনতে তো এখন আমাদের ধরো কাছাকাছি যারা মেডিকেল কলেজে ছিল, তো জায়গার নামটা বলছি না, বিভিন্ন জায়গায়, সেটা বর্ধমান হতে পারে, মালদা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, হ্যাঁ, তারা কেউ অর্থোপেডিক্স করে, কেউ গাইনি করে, ওরা বুদ্ধিমান ছেলে, যে জিনিসটা প্রচুর কাজ তারা করে। এই যে লোকে যারা গাইনি করে, ওটা তো অসুখ না, ওটা তো ফিজিওলজি, ও তো হবেই, প্রেম হবে, বিয়ে হবে, বাচ্চা হবে, ওটা ছানি হওয়ার মতো। তো আমরা তো অসুখের চিকিৎসা করি, ওরা তো ফিজিওলজির চিকিৎসা করে, ইউরোলজি, বয়স হলে প্রস্টেট বাড়বে, ওষুধ নিতে হবে, এই পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে, ইউ মাস্ট ডু থিংস উইচ আর ফিজিওলজিক্যাল। আমরা করি যেটা 100 জনের মধ্যে 5% হবে, 0.5% হবে, ওই জন্যই দুরবস্থা। এনিওয়ে, তোদের সঙ্গে দেখা করতে যাই বা কারো কাছে গেলাম, এই কি খবর বল, সে একেবারে হুড়ুর করে, সে দিনে হয়তো প্রচুর পেশেন্ট দেখছে। তো আমি সবাইকে দেখতাম, তোমাদের দেখাই ব্যাপারটা, তোমরা কোনোদিন গেলে এটা অবজার্ভ করবে। তো সবাই দেখতাম এরকম করে কথা বলছে, একদম স্টিফ হয়ে এরকম করে বসে, সবাই প্রায় অবধারিতভাবে পেছনে একটা আলমারি, আর যে চেয়ারটায় বসে সেটা আলমারির একেবারে গায়ে ঠেসে। ও আচ্ছা, একদম, হ্যাঁ। তো আমি একজনকে দেখলাম, আবার অন্য কোথাও গেলাম, দুজনকে দেখলাম, এই ব্যাপারটা কি বলতো,
বলছে ওখানেই তো হচ্ছে ডাক্তারের রোজগার। আটকে রেখেছে। আমি বললাম এই অবস্থা? হ্যাঁ, আমাদের আলমারি কি, আমাদের একটা মানি ব্যাগ নিয়ে ঘুরলে মানি ব্যাগটার প্রতি মায়া হয়, আর এই একেবারে আলমারি ভর্তি, তার উপরে মানে চেয়ার দিয়ে আটকে রেখেছে। তো আমি এখন মোটামুটি খুঁজছি, জানো তো, আমাকে তাড়াতাড়ি এখন এই কলকাতা ছেড়ে একটা মফস্বলে কোথাও পাঠাতে হবে। আমার মুশকিল হয়ে গেছে, আমি পুরোটা মেডিকেল কলেজ গাইনিতে ফাঁকি মেরেছি। এটা বলো। পুরোটা মেডিকেল কলেজ গাইনিতে ফাঁকি মেরেছি, আর একেবারে অর্থোপেডিক্সটা আমার সইতো না। যেমনি ওই লেড এপ্রন পরিয়ে দিত, আলাম দূর বাবা গেল, করতাম না। আর একটা বান্ধবীও কিন্তু প্রয়োজন, এই টাকা যদি আপনার হয়ে যায়। হ্যাঁ, এই সব বান্ধবী, এই কন্ট্রোভার্সিয়াল টপিক না বান্ধবীদের খুব বাজে কন্ট্রোভার্সিয়াল টপিক এটা কিসের? এই স্যার খুব বাজে। আমি বলছি যা খবরে দেখায়, আমরা তো কিছু মানে ও তো স্যার অন্যদিকে চলে যাচ্ছে। আমি না দেখো, তুমি তো মেডিকেল কলেজের কথা বললে, তো দেখো বান্ধবীদের ব্যাপারটা আলাদা। আমি তোমাকে বলি, আমরা আলটিমেটলি কি জড়ভড় তৈরি হয়েছি সেটা অন্য কথা। তো আমাদের মানুষ স্কুলে দেয় তো ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করতে, ভালো চরিত্র করতে। তো আমরা যেরকম ভালো চরিত্র মেকিং ফ্যাক্টরি থাকে, কেউ ছোট ছোট বিবেকানন্দ তৈরি করছে, কেউ ছোট ছোট রামকৃষ্ণ তৈরি করছে। তো আমরা যে ফ্যাক্টরিতে ঢুকে গেছিলাম, সেখানে সব ছোট ছোট যিশু খ্রিস্ট তৈরি হতো, মিশনারি স্কুল। এই মধ্য কলকাতার মিশনারি স্কুলে 12-14 বছর। আপনার স্কুলিং কোথায় দেখেছিল? আমাদের সেন্ট জেভিয়ার্স। জায়গাটা খুব খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। তো মোটামুটি ঠিক আছে, কিন্তু আমাদের একটা অদ্ভুত ব্যাপার ছিল যে আমাদের জীব জগতের সঙ্গে পরিচয় হয়নি। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে বাঘ দেখেছি, সিংহ দেখেছি, এটা সেটা দেখেছি, কিন্তু কোনোদিন মহিলা দেখিনি। সমবয়সী মহিলারা যে কি ব্যাপার, আমাদের মতো মানে ক্রাইস্ট, অ্যান্টি ক্রাইস্ট বলো, পরিবেশে যারা বড় হয়েছে, আর একেবারে সে 1 থেকে 12 অব্দি। তো যখন খুব অবচেতন মনে ছিলাম, পুরুষ মহিলায় ব্যাপারগুলো আসেনি, তখন কলকাতার একটু দূরে আর একটা স্কুলে পড়তাম। তখনও ঠিক মানে জ্ঞানগম্ভীর হয়নি, সেরিব্রাল কর্টেক্সটা তখনও ডেভেলপ করেনি, শুধু স্পাইনাল কর্ড অব্দি রক্ত চলাচল ছিল। তো সেখানে আবার শুধু মেয়েরা পড়ে। তো আমরা ক্লাস নার্সারি হতে আমাদের ঝেঁটিয়ে বার করে দিল, করে তখন আবার এখানে 12 বছর ধরে এখানে। তো আমাদের ব্যাপারটা ছিল কি, আমরা নানান রকমের স্পিসিস, নানান রকমের পাখি, পশু, পক্ষী, জন্তু, জানোয়ার, নানান রকম স্পিসিসের সঙ্গে পরিচিত। কিন্তু কন্টেম্পোরারি উমেন স্পিসিস যে ঘটনাটা কি, আমরা কোনোদিন পরিচিত ছিলাম। তারপরে হলো মেডিকেল কলেজ। বা মেডিকেল কলেজে হুবিত আমরা যে বছর মেডিকেল কলেজে ঢুকলাম, তো আমাদের একটা সৌভাগ্য ছিল। ওই যেমন লোকে বলে না, যখন ওই কালীঘাটে পাঁঠা বলি দেয়, লোকে বলে আহারে পাঁঠাটার কি সৌভাগ্য, হ্যাঁ মায়ের কাছে নিবেদন হবে বা মায়ের ভোগে যাবে। হ্যাঁ, আলটিমেটলি পাঁঠাটার যে গোলা কাটা যাবে সেটা কেউ দেখছে না, সেই জন্যই বলে লোকে মায়ের ভোগে গেল। হ্যাঁ, তো আমরা ওই ভোগে যাওয়ার মতো একটা প্রজন্ম ছিলাম। আমরা নিশ্চয়ই কোথাও কোনো পাপ করেছিলাম আগের বছর। আমাদের ওই যখন একটা লোকের ব্রেন ওয়েভ হলো, লোকে বিভিন্ন যেরকম ইনস্টলমেন্টে ব্যাংক লোন শোধ করে, সেরকম এক একটা দেশ, এক একটা প্রজন্ম মানে ইনস্টলমেন্টে মূর্খ তৈরি করে আর কি। তো আগে মূর্খ তৈরি করতো 11+1, তখন দেখলো যে না, এরা তো কিছু শিখে ফেলছে, এদের আরো মূর্খ করতে হবে, তখন সেটা করে দিল 10+2। এখন তো ধীরে ধীরে স্কুল কলেজ তুলেই দিচ্ছে আর কি। পাস ফেল উঠে গেছে। 2-4টে টিচার ছিল, এখন আর নেই। তো আমরা ওরকম একটা খুব সাংঘাতিক পবিত্র পরিবেশ থেকে বেরিয়ে মেডিকেল কলেজে ঢুকলাম। তো আমাদের সেই 10+2 সার্কাসের মধ্যে আমাদের ব্যাচে হবিত 120 জনের ব্যাচের মধ্যে 40 জন মেয়ে ছিল। আচ্ছা, হ্যাঁ, আর তারপরে এখন আমরা পুরো ভ্যাবাচাকা। হ্যাঁ, তাদের কি বলে কথা বলবো, হ্যাঁ, কাছে যাব না দূরে যাব, মুখ ঘুরো। তার মানে কি, আমাদের মতো মানে তখন আমি দেখলাম যে মানব জাতিটা দুভাগে বিভক্ত। একটা গ্রুপ ভ্যাবাচাকা খেয়েছে, একটা গ্রুপ ভ্যাবাচাকা খায়নি। আচ্ছা, বা যারা আমাদের মধ্যে একটু চালু শ্রেণীর ছিল, যারা এধার ওধার থেকে এসেছিল, যারা ভ্যাবাচাকা খায়নি, তারাই বুঝতে পারলে, তারা পরিস্থিতিটা মোটামুটি ভালোভাবে ব্যবহার করলো।
আর আমরা যারা প্রথমে ভেবা জায়গা খেয়েছিলাম, ওই প্রথম 6 মাস ভেবা জায়গা খেয়ে থেকে আমাদের একেবারে কপালে কেস খারাপ, পুরো 4.5 বছর ভেবা জায়গা খেয়েই কেটে গেল। আর সেই পরিস্থিতির কোনো রকম মানে সুযোগ সুবিধা আমরা নিতে পারলাম না। কিন্তু পরবর্তীকালে যখন আপনি সার্জারি শুরু করলেন, আপনার মেন্টর ছিল একজন সুপার হট, ওরে বাবা, হ্যাঁ, না একজন women। আরে শুধু মেন্টার বলে না, আমরা তো মানে আমাদের দুটো আমাদের জেনেটিক কম্পোজিশনে দুটো পার্মানেন্ট ফিঙ্গারপ্রিন্ট ছিল। তো যখন মেডিকেল কলেজে প্রথম ভাবা জায়গা খাওয়া পাবলিক ছিলাম, আর তারপরে ছিলাম ক্যাবলা। হ্যাঁ, তো এরকম করে এই মা এই বলেছে, দিদিমা এই বলেছে, কি করে জীবনে ভালো থাকতে হয়, খুব জ্ঞান ট্যান নিয়ে যখন মজা হয়েছিল যখন প্রথমে ইংল্যান্ডে গেলাম 1986-87-এ। তুমি একেবারে বলতে পারো যে সত্যি কথা বলতে তখন যদি সেই পাসপোর্টে ছবি দেখতে অমুক দেখতে, মানে ওইরকম একটা জাত দেহাতি লোক, হ্যাঁ, তুমি পয়সা দিয়েও তৈরি করতে পারতে না, হ্যাঁ। আমাদের এখন যদি কাউকে তৈরি করতে বলো না, কি বলে ভার্চুয়াল অবতার টবতার, মানে আমরা ওইরকম একটা স্যাম্পল ছিলাম, এখন পয়সা দিয়েও তৈরি হতো না। তো আমি এদিক ওদিক করে প্রথম একটা জায়গায় চাকরি পেলাম। তো চাকরি পেয়ে দেখছি ঠিক আছে, ইংরেজিটা কিছুটা একটু আধটু বলতে পারি, কিছুটা বুঝতে পারি, চারিদিকে সেই পরিবেশ পরিস্থিতি। তো হঠাৎ ওয়ার্ডে কাজ করছি, হঠাৎ দেখছি সপ্তাহে জনপ্রিয়তা বাড়ছে। তো ওখানে তোমার পপুলারিটি রেটিং হয় একটাই ব্যাপারে, সেটা হলো যে ধরো তোমার ওখানে পৃথিবীতে সেই মার দাঙ্গা অমুক তমুক পলিটিক্স যাই হোক না কেন, পুরো সভ্যতাটা এসে থেমে যায় শুক্রবার দিন রাত্রির বেলা। শুক্রবার দিন রাত্রির থেকে সোমবার সকাল অবধি তুমি যদি এমন কেউ হও, ধরো মোটামুটি 20 থেকে 40 বছর বয়সের অবধি আর কি, টোটাল ব্যাপারটা হচ্ছে এই উইকেন্ড পার্টি এটসেট্রা, গেট টুগেদার, সে একটা সাংঘাতিক ব্যাপার। তো আমি অফ অল পিপল আমার সব জায়গায় নিমন্ত্রণ হতে শুরু করলো, সবাই আমায় ডাকে। আরে এক একটা জায়গায় তো তখন ভাগ্যিস তখন মোবাইলই ছিল না ছবি উঠবে করতে, যে তখনকার পিক্টোরিয়াল এভিডেন্স নেই আর কি। এক একটা জায়গায় চিন্তা করতে পারছো 18 জন 20 জন সিস্টার নার্স ওয়ার্ড স্টাফ, তার মধ্যে আমি 1 জন কি 1.5 জন একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিগর। তাইলাম যে অবশেষে মনে হলো যে জীবনে হয়তো কিছু ঠিক কাজ করেছিলাম, নাহলে এইরকম একটা নিরঙ্কুশ স্বর্গীয় পরিবেশ, হ্যাঁ আমার স্বর্গীয় পরিবেশে। তো তারপরে বুঝতে পারলাম ধীরে ধীরে যে কোনো জিনিস মানুষ চিন্তা না করে করে না। ওরা পুরো হাসপাতাল সার্ভে করে বার করেছে এই হচ্ছে একটা দেহাতি ভেবা জায়গা খাওয়া ক্যাবলা, যে 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 ড্রিঙ্ক করে না, এ করে না, এবং যে ভোর 4টের সময় জ্ঞানে থাকে। এবং আমাকে দিয়ে যে কাজটা করানো হতো সেটা হচ্ছে বাই দ্য টাইম রাত্রি 1:30-2 বেজে যাবে, সবাই মোটামুটি এটা সেটা সলিড লিকুইড পান টান করে একেবারে অচৈতন্য, এবং প্রত্যেককে ধরে ধরে সেই নেম আধার কার্ড দেখে দেখে তাদের যাকে যাকে বাড়িতে পৌঁছানো। হ্যাঁ, এই কাজটা উনিও প্রচুর করেছেন স্যার, এই কাজ আমি করেছি। ও তুমিও করেছো? একই ব্যাপার, মানে উনি ওই তারপরে আমি বুঝতে পারলাম যে আমার এই তুমুল জনপ্রিয়তার কারণ কি। তো আমি হচ্ছি ওই প্রথম অনলাইন ডেলিভারি সিস্টেম, যে বাই দ্য টাইম যখন পার্টি শুরু হতো সবাই দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে বসে পড়তো, তারপর শুয়ে পড়তো, তারপরে রাত্রি 2টোতে প্রায় জনগণ অচৈতন্য, এবং সবাই প্রায় একটা ওই স্টিকন টাইপের প্যাডে লিখে রাখতো আমি এই হোস্টেল এত নম্বর ঘর, গুনে 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 আমার এইখানে। দারুণ। তো আমার অ্যাবাউট 6-7 জনকে মানে ওই সেমি কোমাটোজ বডিগুলোকে ডেলিভারি করার আমার কাজ থাকতো। তো আমি 3-4 বার যাই হোক, তখন আমার একটা চেতনার উদয় হলো যে না, এই কাজটা খুব ভালো হচ্ছে। আপনার কখনো ইচ্ছে করে যে আমি একটু পার্টি করি? আর কি করবো, এই বলো না, মানে এই মধ্যবিত্ত বাঙালি হওয়ার এই হচ্ছে অসুবিধা। স্যার, এর সাথে আমি আরেকটা জিনিসও করতাম স্যার, মানে আমার ওই পরিষ্কার করারও আমার কাজ থাকতো, মানে যারা বাবা ওইটাও থাকতো, একদম একদম নোংরা ভাবে স্যার ডেলিভারি দিতে পারতাম না, তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে। না, তুমি যদি কাউকে নোংরা ভাবে ডেলিভারি দিতে, সে উল্টে তোমায় বকতো। একদম, হ্যাঁ,
এইভাবে আমাকে খাটে শুয়ে দিয়ে গেলে, হ্যাঁ এটা ঠিকঠাক করে দিতে পারোনি, আর ও ভুল হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে। পরের বার কিছু ভেজা তোয়ালে পকেটে নিয়ে ঘুরে বেড়াবো, তো এই হচ্ছে ব্যাপার আর কি। স্যার এবার একটু আমরা রোগে আসি। আচ্ছা, স্যার রোগে স্যার কার্ডিও থোরাসিক সার্জন এই ব্যাপারটা লোকে ভীষণভাবে একটা মানে কি বলে দূরবীন দিয়ে দেখার মতো ব্যাপার। স্যার যেটা বললেন যে যারা এক্ষুনি যেটা বললেন আপনি, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হলো স্যার এই পাম্পটা, এই যে টুলু পাম্পটা, মানে এটা দিয়ে সবাই তো খুব ভয় পায় যে এ বন্ধ হয়ে গেলেই তো আমার সব শেষ। তো এই যে সার্জারিজ যে আপনারা যে করেন, এই সবচেয়ে কমন সার্জারিজ আপনার ডোমেনে কি হয়? প্রথমত বলি, এই যে কার্ডিওথোরাসিক দূরবীন দিয়ে দেখা হয় না, আমি জীবনে এখানে মোটামুটি সার্জারিতে মেডিকেল কলেজে সেই ব্রিটিশদের আমল থেকে অনেক মেডেল ফেডেল আছে, সোনার থেকে শুরু করে ঘুঁটেতে শেষ হয়। তো সোনার থেকে ঘুঁটে অবধি যে কটা মেডেল ফেডেল ছিল অধিকাংশ আমারই প্রাপ্য ছিল। ওখানে বেশ সার্জারির মস্তা মানে একটা পাণ্ডিত্য করে ঘুরে বেড়াতাম। আমি জীবনে কোনোদিন লোককে হার্ট খুলতে দেখিনি আমাদের দেশে। হ্যাঁ, ওই যে আমাদের একটা বিখ্যাত কথা আছে না, পিঠ চাপড়ে বাসে তুলে দেওয়া, তো তখন একটা ষড়যন্ত্র শুরু হলো। তো আমাদের যারা সিনিয়র ক্যাটেগরিতে যারা ছিল, আমাদের সিনিয়র দাদা টাদারা খুব স্নেহ করে, তারা কিন্তু মানে একটা লোককে পেলে যে লোকটা একেবারেই বোকা, মানে একটু বাসের তলায় ফেলে দিয়ে এরকম একটা ভাব আর কি। তো তারা তখন পাবলিক খুঁজছিল, কারণ তখন নানান দিকে হার্ট হসপিটাল তৈরি হচ্ছে, কলকাতা একটা তৈরি হচ্ছে। তো তারা একটা জনতা খুঁজছিল যে কোন পাবলিকটাকে গ্যাস দিয়ে এই লাইনে নামিয়ে দেওয়া যেতে পারে। তো আমি কিন্তু তখন একেবারে আটপৌড়েভাবে যেরকম এই গলব্লাডার কাটছি, এই কাটছি, থাইরয়েড কাটছি, অমুক কাটছি, এই পরীক্ষা পাস টাস করেছি। এবং প্রায় তখন আমাদের একটা মধ্যবিত্ত জীবনে কথাবার্তা হচ্ছে, এবারে দেশে আসবে, এবারে ন্যাড়াকে বেলতলায় বসাতে হবে, এবার বিয়ে দিতে হবে, এবার অমুক করতে হবে। হ্যাঁ, তারা মোটামুটি বংশবৃদ্ধি করবে, এইসব করবে। গলব্লাডার পাইলস, ফিস্চুলা মেনু কার্ডও তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, সেই পাইলস দিয়ে তৈরি গলব্লাডারে শেষ। তো এরকম একটা সময় আমাদের সিনিয়র গোছের দু একজন, তাদের মধ্যে দু একজন এখনো আছেন কলকাতাতে, তারা রোজ বসে বসে আমাদের মাথাটা খেত। এই কলকাতার ছেলে, এই তো এই পরীক্ষা পাস হয়ে গেছে, এবারে দেশে ফিরবি, দেশে ফিরে আবার এই পাইলস কাটবি, এবার এই হার্নিয়া কাটবি, এই লজ্জা করে না? একটা ক্ষুদিরাম ভাব আর কি, একটা ক্ষুদিরাম তৈরি করতে হবে। তো আমাদের ওরকম দু একটা লোককে তারা গ্যাস দিয়ে ক্ষুদিরাম তৈরি করছিল, তার মধ্যে আমি একজন। তো আমাকে খুব গ্যাস ট্যাস দিল, তো রে করবি, অমুক করবি, তমুক করবি, তো তোকে হার্টের অপারেশন করতে হবে। খুব ভালো কথা, হার্টের অপারেশন করতে হবে। তো আমাকে এমন উদ্বুদ্ধ, একটু গ্যাস খেয়ে গেলে লোকের কথা শুনতে নেই আর। নর্মালি যাদের ওই দুই কানের মধ্যে একটা ফিস্চুলা থাকে, তারা জীবনে খুব উপকৃত হয়, আর কানের মধ্যে ব্রেনটা এসে গেলে অসুবিধা হয়। তো আমাকে এমন গ্যাস ট্যাস দিয়ে দিল, আমি গ্যাস ট্যাস খেয়ে লাইনে নেমে পড়লাম। তো আমাকে বললো, ঠিক আছে, তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ, বাড়িতে গিয়ে সবাইয়ের সাথে আলোচনা করে নাও। কার সঙ্গে আলোচনা করব? আমার মিসেসের সাথে। আমি গোষ্ঠীতে একটা ডাক্তার দেখিনি, আমার মিসেস গোষ্ঠীতে একটা ডাক্তার দেখেছি। আমার বাড়িতে যে কুকুরটা, সেটাও ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স দিয়েছে। আমার মিসেসের শ্বশুর বাড়িতে যে কুকুরটা, সে উকিল। কোন কোর্টে স্যার? হ্যাঁ, কোন কোর্টে? ও সব রকম, ছোট বড় মাঝারি। হ্যাঁ, আমার বিয়ের সময় লোকে উকিলদের গোষ্ঠীতেও, বাবা ডাক্তার কেন, উকিল পাওয়া গেল না, এ করতে ঝগড়াঝাটি বেশি করো না? হ্যাঁ, তো আমাকে ওই রকম গ্যাস দিয়ে নামে পড়ো। তো আমিও প্রথমেও জানি না যে কি হার্টের কি অপারেশন, কি হয় না হয়। তো এখনো মনে আছে যে নববিস্ময়ের আনন্দ, যেদিন প্রথম দেখলাম ইংল্যান্ডে লিভারপুলে গিয়ে একটা লোক হার্ট কাটছে। তো তখন থেকে শুরু করে এখনো অবধি আমাদের মেন কাজ করবেন, ধরো 100টা যদি অপারেশন হয়, 100টার মধ্যে তোমার প্রায় 60% অপারেশন হবে যেটাকে বাইপাস করার। তারপর কিছু অপারেশন হয় যারা ভগবানও ভুল করে, এখন লোকে স্বীকার করে না। তুমি ভুল করলে কত রকম কমিশন। তুমি যদি একবার হড়কাও ডাক্তার হিসেবে, তোমার একটা কেস নিয়ে, একটা ঝামেলা নিয়ে 6টা কোর্টে কেস হতে পারে। আর ভগবান প্রতি 125টা বাচ্চার জন্ম দেয়, তার মধ্যে একটা করে ডিফেক্টিভ হয়ে বেরোবে। হ্যাঁ, হার্টে হয় একটা ছাঁদা, দুটো ছাঁদা, টেট্রালজি, অমুক তমুক বেরোবে। ভগবান দিব্যি আছে, কোনো লাইসেন্সের বালাই নেই।
মোটামুটি প্রসাদ ভোগের ওপরে দিনক্ষণ চলে যাচ্ছে, কোনো আধার কার্ডের ঝামেলা নেই, কোনো ভোটাভুটি মারদাঙ্গার ব্যাপার নেই। কিন্তু ভগবানের এই যে ডিফেক্টিভ ব্যাপারটা প্রডিউস করার রেট এখনো কনস্ট্যান্ট। আমি অনেক আশায় ছিলাম যে ভগবানের পারফরমেন্স একটু উন্নতি হবে, কমবে। একটু কমবে না। তুমি এক সময় যদি 150টা বাচ্চার মধ্যে একজনকে ডিফেক্টিভ করতে, এখন অন্তত শেখো, এখন অন্তত 300 জনের মধ্যে একজন হোক। হ্যাঁ, যে লোকটা 3বার বিয়ে করেছে, বিয়ে ভেঙে গেছে, সে 4বারের বারে তো একবার সাবধান হয়। কিন্তু ভগবান বাবুর এখনো কিন্তু অভিজ্ঞতার কোনো দাম আমি দেখছি না, সে এখনো একই হারে হড়কে যাচ্ছে সেই রকমের অপারেশন গুলো। আবার তারপর এখন একটা ইন্টারেস্টিং অপারেশন যেটা আমরা করছি, যেটাতে এখন আমার এই বলতে পারো টু দ্য এন্ড অফ মাই ইনিংস আই এম ভেরি কিন, সেটা হচ্ছে ট্রান্সপ্লান্ট করা। উইভ ডান অলমোস্ট 10 ট্রান্সপ্লান্টস এখন, তো ভাল লাগে। এর হার্ট ওকে দেওয়া, এখন অনেকে প্রথমে প্রশ্ন করে আমার হৃদয় তোমায় দেবো না, আমার হ্যাঁ হৃদয়ে দিলাম। তো এই নিয়ে কিন্তু প্রথম দিকে খুব প্রশ্ন হয়েছে যে বেচারা ফর সাম রিজন যার হার্টটা ডোনেট হচ্ছে, তো তার জীবনের যত ধরো অভিজ্ঞতা, এই যে হার্টের যে উষ্ণতা, মানুষ তাকে বোঝেনি, মানুষের হার্টটা কি করে বুঝতে অনেক দিন সময় লেগে গেছে। হার্ট ইজ দ্য লাস্ট অর্গান দ্যাট ওয়াজ আনরাভেলড। তো লোকে দুটো জিনিস জানতো হার্ট সম্বন্ধে। একটা জিনিস জানতো, তুমি যদি বুকের কাছাকাছি একটা ছুরি ঢুকিয়ে দাও, পট করে মরে যাবে, এক গাদা রক্ত বেরিয়ে। হার্টের ওটাই ছিল প্রথম ব্যাপার। হ্যাঁ, যে যত যুদ্ধ টুদ্ধ হতো, প্রথম শিক্ষা দিত, এই পেটে ছুরি মারবি না, পেটে ছুরি মারলে ব্যাপারটা বেঁচে থাকবে, যদি মারতে হয় বুকে মারো। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট নলেজ অ্যাবাউট দ্য হার্ট। তারপরে যেহেতু ওই যে রক্তটা বেরোতো ফিনকে দিয়ে, দ্য ব্লাড ইউজ টু বি ওয়ার্ম, বডি টেম্পারেচার, লোকের ওইটা তখন খুব উৎসাহ লাগে, খুব আশ্চর্য লাগতো, যেটা কি ব্যাপার, একটা গরম লাল রঙের লিকুইড বেরোচ্ছে শরীর থেকে। সেইখান থেকে শুরু হলো হার্টটাকে প্রেম, ভালোবাসা, এটা সেটা, আমার হৃদয়, তোমার হৃদয়, এর হৃদয়, এই যে হৃদয়ের কচকচানিটা, হৃদয়ের যে মাইথোলজিটা, ইট স্টার্টস ফ্রম দেয়ার। তো অনেকের ধরো ট্রান্সপ্লান্টেশনের লোকে ভাবতো যে এনি অফ দ্য ফিলিংস, এনি অফ দ্য সেন্টিমেন্টস, এনি অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্সেস, সেইটা ট্রান্সমিটেড হবে কিনা। স্যার, সাউথ ইন্ডিয়ান মুভিতে একবার দেখেছিলাম যে পুরো ওপেন করা আছে, ওই একজন হার্ট ট্রান্সপ্লান্টের জন্য হার্টটা নিয়ে আসছে, তো ভিলেন তাকে কিছুতেই নিয়ে যেতে দেবে না, তো লাস্টে দেখা যাচ্ছে যে এরকম ছুঁড়ে হিরো গিয়ে লাফিয়ে একদম ওটি জানলাও খোলা, ওটি একদম ডাইরেক্ট এসেই পড়লো, আর সেটা সবকিছু। আরে তুমি তো তাও ভালো, আমি লোকের নাম বলতে নেই। তো আমার মধ্যে একজন যারা সিনেমা গল্প টল্প লেখে, চিত্রনাট্য লেখে, তো একজন এসে বলবে, তোমাদের মনে থাকবে, তোমরা তখন জন্মায়ওনি, মাঝে মধ্যে অনেক ছবি হতো এই কিডনি ট্রান্সপ্লান্টেশন নিয়ে, যে ওকে কিডনি, সেটা অন্য নেগেটিভলি হতো, কারণ অনেক ব্যবসা। আমি সিনেমাটার নাম ভুলে যাচ্ছি, সাহেব, রাইট। কে ছিল বলো তো? বাংলায় ছিল তাপস পাল, আর হিন্দিতে ছিল অনিল কাপুর। তো আমাকে একজন এসে ধরলো যে ডাক্তারবাবু, আপনাকে একটু আমাদের আইডিয়া দিতে হবে। আমি একটা গল্পটা প্রায় লিখে ফেলেছি, তো লেখা ফেলার পরে যাতে একটু মেডিকেল পার্টগুলো আপনি ঘষে মেজে দিন, আর মানে যা হচ্ছে না, যা স্ক্রিপ্টটা যা তৈরি হচ্ছে, একেবারে কি সব তোমরা বলো আর কি, সেই মানে পাবলিক খাবে। এখন পাবলিক খাওয়ার, এখন পাবলিকের খিদে খুব কমে গেছে। আমার আরেক বন্ধু একটা সিনেমা করেছিল, দেখিছে পোস্টার দিয়েছে, এই ছবিটা 5 দিন চলেছে। হ্যাঁ, আগে লোকে সপ্তাহে হিসেব করতো, মাসে 50 সপ্তাহ কি, এখন তো লোকে দিনে হিসেব করে। এরপরে তো শুনছি বলছে ঘন্টায় হিসেব করবে। এই ছবিটা পুরো একটা শো চলেছে, মানে মাঝখানে লোকে উঠে যায়নি, এই টাইপের ব্যাপার আর কি। তো এনিওয়ে, দেখা যাক ক্রমশ প্রকাশ। তো আমি তোমাকে এর কথাটা বলছি, সে একটা বিস্তর আইডিয়া নিয়ে আমার কাছে হলো, এই শোন, তুই আমার কাছে বস, একটু আমাকে ব্যাপারটা একটু ঘষে মেজে দে, তো একটা ঠিক করে দে। কারণ বল, আমার গল্পটা বল, কি ব্যাপার। বলে এখানে নায়ক তার হার্ট দিয়ে দিচ্ছে নায়িকাকে। ব্যাপারটা কিরকম করে হলো? তারপরে নায়ক নায়িকার একটা তুমুল ভুল বোঝাবুঝি হবে, তারপর নায়ক নায়িকাকে হাতটা দিয়ে দেবে, হাতটা দিয়ে দেওয়ার পর 4 হাত এক হবে, তাদের বিয়ে হয়ে যাবে। নায়কের হাত না, এটা ঠিক জমলা না তো ব্যাপারটা। তো নায়ক যদি তার হাতটা দিয়ে দেয়, তারপর নায়ক বেচারা ছাদনা তোলা যাওয়া অবধি বেঁচে থাকবে কি করে?
তাহলে এই ব্যাপার। তখন আমি যখন তাকে বোঝালাম যে দেখো হার্ট শরীরে এক পিসই থাকে এবং যখন আমাদের কাউকে হার্টটা দিতে হয় তখন ইট অনলি কামস আউট অফ দোজ আনফর্চুনেট পিপল যারা ব্রেন ডেথ এটসেট্রা এইসব ব্যাপার হয়েছে। সুতরাং নায়ক তার হার্টটা দিয়ে তারপরে নায়িকা চন্মনে হয়ে উঠে বসলেন, তারপর দুজনে মিলে একটা বেশ আলিঙ্গনবদ্ধ হয়ে বিয়ে পিঁড়িতে বসে পড়লো, সেটা হতে পারে না। সে একদম সাংঘাতিক বেচারা হতোদ্যম হয়ে গেছিল। এখন বলছি এইটা নিয়ে একটা বড় কনফিউশন থাকে, এই যে মন ব্যাপারটা, মনটা কি আদতে হৃৎপিণ্ড নাকি মাথা? না না, হৃৎপিণ্ডতে মনের কিছু নেই। এখন অসুবিধা হয়ে গেছে মন ব্যাপারটা কোথায় আছে লোকে এখনো জানে না। এক্স্যাক্টলি। এই যে তোমার এত এআই নিয়ে কথা হচ্ছে, তো এআই ততক্ষণ এআই হবে না যতক্ষণ এআই হবে না। দেখো মানুষ এই যে ক্রিয়েটিভিটি, তুমি এআইকে একটা রিপিটেটিভ কাজ করাতে পারবে। তুমি মানুষ হয় দুঃখে বা বিরক্তিতে বা ফ্রাস্ট্রেশনে যে জিনিসগুলো নিয়ে আমরা বছরের পর বছর শয়ে শয়ে হাজার হাজার বছর সেলিব্রেট করেছি, তার 80% ক্রিয়েশনস আর ক্রিয়েশনস অফ স্যাডনেস, ফ্রাস্ট্রেশন, রিজেকশন। হ্যাঁ, সে ভিনসেন্ট ভ্যান গগ থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চি, যে যা ছবি এঁকেছে, রাজা রবি বর্মা থেকে শুরু করেছে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, এর মধ্যে। হ্যাঁ, বলতে নেই তা বলে কাউকে পেতে হবে না। রবীন্দ্রনাথ যতদিন বেঁচে ছিলেন তার 80% অফ দ্য টাইম লোকটা জীবনে নানান রকম ঘাত প্রতিঘাত, জীবনে ব্যথা পেয়ে গেছে, এবং সেই জন্যে সেই 2132টা গান। তো আমরা তার মধ্যে মাত্র বারবার ওই 200টাই গান গেয়ে যাচ্ছি, বাকিগুলো কোথায় গেছে কেউ জানে না। 200টাও বোধহয় নয়, মোটামুটি বলে 200টা গায়ে লোকে। মেইন স্ট্রিমে 40টা। তো এখন ঝামেলাটা, এখন মানে ফিজিওলজির ঝামেলাটা হচ্ছে দুটো জিনিস লোক জানে না এখনো। একটা হচ্ছে ডায়াবেটিস কেন হয়, আর একটা হচ্ছে আমাদের মনটা কোথায় আছে, কনসিয়াসনেস ব্যাপারটা যে কোথায় আছে, ব্রেনের কোন কোন গহ্বরে তাকে লুকিয়ে রেখেছে, কোন লোব, কোন কর্টেক্স, কোন পাথওয়ে, লোকে কনসিয়াসনেস জানে। এখন আমাদের জীবনে যত ঝামেলা, এই যে আমাতে তোমাতে ওতে, এই তোমরা দুজনে মিলে খুব শো করছো, খুব ভালো লাগছে, এরপর তোমার যদি সেই বিটলস বা দোয়ারের মতো হবে, একবার তোমাদের মতো কেউ আমার কাছে এসে বলবে তুমি ওর সঙ্গে কান মুলে দিয়েছো, ও তোমার মাথায় গানটা মেরেছে, এখন আমরা একসাথে নেই, এখন আমরা একসাথে নেই। হ্যাঁ, এটাই প্রায় অবধারিত পৃথিবীতে। তো এই যে যত রকমের কনফ্লিক্ট কামস আউট অফ রিয়েলাইজেশন অফ সেলফ। এখন সেলফ ব্যাপারটা কোথায় আছে? একটা হাতিও তো পালে ঘুরে বেড়ায়, তাহলে হাতির মধ্যে সেলফ নেই কেন? পাখিগুলো তো হাজারো হাজারো পাখি একসঙ্গে, সে সাউথ আমেরিকা থেকে আর্টিকে চলে যাচ্ছে, তারাও তো একসঙ্গে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে রিয়েলাইজেশন অফ সেলফ নেই কেন? তো আমাদের মধ্যে এটাই গন্ডগোল। তো ডায়াবেটিসটা কোথায় আছে লোকে এখনো জানে না, আর সেলফটা কোথায় আছে লোকে এখনো জানে না। সেটা কি পিএফসি বলা যায়? হ্যাঁ, যেটা এখানে আমাদের সেলফ রয়েছে। প্রিফ্রন্টাল কর্টেক্সে নেই, জানো তো। প্রিফ্রন্টাল কর্টেক্স যখন কেটে বাদ দেয়, নাৎসিরা অনেক লোকের প্রিফ্রন্টাল কর্টেক্স পার্সোনালিটি চেঞ্জের জন্য বাদ দেওয়া হতো। স্কিজোফ্রেনিয়াতে প্রি ফ্রয়েডিয়ান এই ইরাতে অনেক করা হয়েছিল, ফ্রন্টাল লোবটমি বলা হতো, তখন কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। ওই জন্য আর কি আমরা আর কিছুদিন বেঁচে থাকবো আর কি। তারপর তো বোধহয় সবই। আচ্ছা স্যার, একটা জিনিস জিজ্ঞেস করি, এখন তো লোকে সকালবেলায় উঠে গরম জল, লেবু, তারপরে হলো চিয়া সিড, বিভিন্ন আরও কত রকম কত কিছু বীজ, মানে সব শেষ করে ফেলে খেয়ে, তারপরে চলে যায় সে জগিং করতে, এসব করে, তারপরে রাত্রেবেলা সন্ধ্যাবেলা সে জিম ফিম করে। এরকম তো জিম ফিম করা প্রচুর লোককে আমরা কিছু দিন আগেও কিছু দেখলাম যে খুব ফিটনেস ফ্রিক, কিন্তু জিম করতে গিয়েই সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মরে গেছে। তার এটা কি, মানে কি একটু যদি বলেন এটা। দেখো, আমি একটা দুটো কথা বলি, যেটা বললে লোকেরা খুব খানিকটা মর্মাহত হয়ে যায়। প্রথম কথা হচ্ছে যে খুব মানে অত্যধিক বেশি দিন বাঁচাটা খুব ভালো কথা না। ঠিক, হ্যাঁ, একদম। এখন 5% ইনফ্লেশন রেট। হ্যাঁ, বাড়িঘর দরের দাম কোথায় যাবে তুমি জানো না। হ্যাঁ, এলআইসির কোনো মাথামুন্ডু নেই, স্টক মার্কেট একদিন ওঠে তো একদিন নামে। তো মেন কথাটা হচ্ছে যে ভাই এতদিন বেঁচে থেকো না, যতদিন তোমার জীবনে যে 2-4 পয়সা কামিয়েছো তার ডেপ্রিসিয়েশনের আগে কেটে পড়ো। যদি তার আগে কেটে না পড়ো, এখনকার যে অবস্থা হয়েছে, হ্যাঁ, তোমার পরবর্তী যাদের রেখে যাবে সন্তান সন্তাদি, মানে পরের পার্টিতে যারা তোমার আসছে,
যেরকম দেখো তো, এই এখনই কালকে শুনছিলাম একজন নেতাকে নিয়ে লোকে খুব হই হই করছে, এখন পারলে তাকে জ্যান্ত অবস্থায় মাথায় চন্দন ঘেটে বিদায় করে দেয়। তো আমাদেরও এক্সপেকটেশন অফ লনজিভিটির একটা লিমিট থাকতে হবে। হ্যাঁ, আমরা খুব হইচই করে 47 সালে 40 বছর বাঁচতাম, এখন 2014 সালে 70 বছর বাঁচছি। তো তোমার অঙ্কটা যদি এইভাবে এগোতে থাকে, তুমি দেখবে যে প্রজেক্টেড লাইফ স্প্যান বাই 2050 কাছাকাছি যারা বাঁচবে, 2050-তে তোমার অ্যাভারেজ লাইফ স্প্যান গিয়ে দাঁড়াবে 85 to 90-র কাছে। এবার প্রশ্ন হচ্ছে, তোমার লনজিভিটি তো বেড়ে গেল, কিন্তু তোমার গাড়িটা তো স্ট্রাকচারালি থাকবে, কিন্তু গাড়িতে তেল ভরার রসদ তোমার আছে কি? ঠিক। দ্যাট ইজ ওয়ান থিং। এবং সেকেন্ড জিনিসটা, আমরা কিন্তু সেই একটা প্যারাডক্স পয়েন্টে আমরা চলে আসছি। তো কে কবে ভেবেছিল যে এই ভারতবাসী 70 বছর, আমাদের সব কিছু পলিটিক্যাল সিস্টেম, হেলথ কেয়ার সিস্টেম সব কিছু সেট করা ছিল যে লোকে 50-60-এ গেলে জয় মা কালী বলে ঝাঁপ দিয়ে দেয়। তাহলে একটা আমাদের লাইফে মনে রাখবে যে লনজিভিটির এই একটা কিন্তু ব্যাপার আসছে। তোমরা যতই ডাক্তারদের লোকেরা এখন সে দুধ ছাই করুক না কেন, এই ডাক্তার একদিকে ভ্যাকসিন, একদিকে বাইপাস, একদিকে ট্রিটমেন্ট, একদিকে অ্যান্টিবায়োটিক, একদিকে সব কিছু মিলে টিলে ব্যাপারটা হলো এই গণ্ডগোলে পরিস্থিতির মধ্যে আমরা টিকে যাচ্ছি। ঘটনাটা হলো আমরা টিকে যাচ্ছি। আর তুমি যে কথাটা বলছো যে যারা ধরো এই যাবে, তোমাকে একটা মর্নিং ওয়াক নিয়ে গল্প বলি। তো সেদিন আমি মধ্য কলকাতায় একটা ক্লাবে, বিভিন্ন লোকে ধরো বলতে নেই, খারাপ লাগে বলে, ক্লাবে ধুম করে কারো একটা হার্ট অ্যাটাক হলো, একটা বিচ্ছিরি ঘটনা হয়ে গেল। তো সেই ক্লাবটা সেই 7 দিনের জন্য খুব পরোপকারী হয়ে ওঠে। এক্ষুনি আমাদের এই ক্লাবে সবাইকে হার্ট নিয়ে একদম চণ্ডীপাঠ করে দিতে হবে। আর এরকম ধরো আমাকে ডেকে পাঠালো, ডাক্তারবাবু আপনি হার্ট নিয়ে আমাদের একটা বিরাট জ্ঞান ট্যান কিছু দিয়ে দিন। তো আমি তাদের দেখে টেকে বললাম যে দেখো, আমাকে বললো আপনি কতক্ষণ মর্নিং ওয়াক করেন? আলো আমি জীবনে 2টো কাজ করি না আমি এখন দেখে। তো সেটা বলতে খুব মর্মাহত হলো। বললে আমি প্রথম কাজটা করি না হচ্ছে মর্নিং ওয়াক করি না, কারণ আমি ভবানীপুরের ছেলে। আমি বলে দিচ্ছি কেন মর্নিং ওয়াক করি না, সেটা অঙ্কের হিসেব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি গল্ফ খেলি না। তো কেন গল্ফ খেলি না? প্রথমত হচ্ছে মর্নিং ওয়াক কেন তুমি করবে না? তুমি ভবানীপুরে যদি এই আমার এখানে যেখানে থাকি, তুমি এই কাছাকাছি এসে একটু ভোরবেলা 6টা নাগাদ বসে থাকো, তুমি দেখবে একেবারে সেই মিছিলের মতো লোকেরা বেরোবে। হ্যাঁ, বেশ সুন্দর ভুঁড়ি, কারো ওজন টোজন বিএমআইয়ের কোনো মাথামুন্ডু নেই, সবাই পড়ে একটা ধকধকে কেটস মোজা টোজা পড়ে শেয়ার মার্কেট, স্টক মার্কেট, পাড়া দাদা বৌদি মাসি মাসিমা কি বলেছে সে গপ্প করতে করতে মিছিল করে যাবে, গিয়ে গেল মিনিট 15-20-25 যাই হোক হাঁটলো, লাফিং টাফিং করলো, করে ফিরে এলো, ধরে নাও 1 ঘন্টা হাঁটলো, 1 ঘন্টা হেঁটে ধরে নাও, যদি সে 1 ঘন্টা হেঁটে থাকে, সে বড় জোর 200-250 ক্যালোরি সে খরচা করেছে, যদি 1 ঘন্টা হেঁটে থাকে। আর যদি গেঁজিয়ে থাকে তাও হলো না, বলে বেরিয়ে এলো। বেরিয়ে এসে যেমনি রাস্তার মোড়টা পেরোলো, চায়ের দোকানে থাকলো, চায়ের দোকানে একটা গাঢ় চা, থকথকে চিনি দিয়ে দুধ দিয়ে একটা গাঢ় চা খেলো। তারপরে সে খুব বিনয় করে শুরু করেছিল একটা সিঙ্গাড়া দিয়ে। তারপর আমি দেখেছি, কারণ আমি প্রায় ভোরবেলা পরীক্ষা থাকলে ওখানে ভোরবেলা চা বাড়িতে হতো না, ওখানে চা খেতে যেতাম, তারা পার পিস অন্তত 2টো সিঙ্গাড়া একটা জিলিপি খাবে। তাহলে আমি গেজিয়ে হেঁটে মোটামুটি 250 ক্যালোরি খরচা করেছো কিনা করে তুমি হজম করে 500 ক্যালোরি খেয়ে বাড়ি ফিরবে। তার মানে প্রতিটা মর্নিং ওয়াক is not a weight reducing exercise at all. অন্তত ভবানীপুর ভিক্টোরিয়ার যে সার্কিটটা আছে, সেই সার্কিটে তুমি যদি নেমে পড়ো, তুমি প্রতি জার্নিতে তুমি 300 ক্যালোরি অ্যাড করছো। এবং তুমি মোটামুটি যারা হাঁটতে যায় তাদের যদি ব্যাপারটা স্টাডি করো, বুঝতে পারো যে কোনো পরিবর্তন নেই, যে কোনো পরিবর্তন। আবার ধরো যারা গলফিং আছে, অনেকে এই কলকাতার একটা ক্লাব আমি বলে দিলাম হচ্ছে এক্স, হ্যাঁ, আমাকে দেখলেই বলবে যে ইউ ডোন্ট প্লে গলফ। আলাম যে বাবা, আমি 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 মোটামুটি রানীকুটি, ধর্মতলা, মিনি বাস, L9 এই ঝুলে টুলে জীবনটা মোটামুটি শেষ করে ডাক্তারি পাস করে
এই যে হাফ প্যান্ট না পরে এখন ফুল প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি এই যথেষ্ট। আমি হাফ দ্য টাইম মোজা দিয়ে জুতো পরি না, আমি চিন্তা করি যে মোজাটাও কাচতে পয়সা লাগবে বলে। আলাম গরম আছে, এই স্ট্র্যাপ দেওয়া জুতো দিয়ে হয়ে যাবে, আমার পক্ষে আবার ঘর। কিন্তু দেখবে তুমি একটা ক্লাবে গিয়ে অবজার্ভ করবে, যত লোক গল্ফ খেলে তার মধ্যে 90% বেজায় ভুঁড়ি, একদম বেজায় ভুঁড়ি। এবং গলফে তো ফিজিক্যাল ওয়ার্কআউট খুব বেশি থাকে না, অনেক পেশেন্স লাগে, মানে দাবার পরে গলফ। কথাটা প্রবলেমটা গল্ফ নিয়ে নয়, কথাটা হচ্ছে গল্ফের পরে কি হয় সেটা। আচ্ছা, খেলাটা কি হয় ওই খেলাটা বলবো? হ্যাঁ, তো আমি ওকে বললাম যে তুমি চিন্তা করো, তাহলে তুমি তো সাংঘাতিক ফুরফুরে মন নিয়ে ভোর 5টার সময় শুধু নিজে খেলে শান্তি নেই, আরো 4টে লোকের ঘুম ভাঙায়, তার পিছনে আবার বাজনদার চলে, ক্যাডি ম্যাডি হ্যানা তানা কত লোক চলে, তাদের ঘুরে টুরে করছিলাম। তো ঘুরে তো বেড়াচ্ছ, কিন্তু কারো তো দেখলাম না 1 ইঞ্চি ভুঁড়ি কমেছে বলে লাইফে। হ্যাঁ, এক একটা অভিজাত ক্লাবে গল্ফ খেলে, তার মধ্যে রোগা লোক ইজ লেস দ্যান 5% অ্যাভারেজ বডি ওয়েট। তো ওই জন্যে আমার ওই খেলাটার ভয় আছে, এবং আমার ডায়াগনোসিসটা হলো যে প্রবলেমটা গল্ফ নিয়ে নয়, প্রবলেমটা হচ্ছে আফটার গল্ফ। মানে যদি কেউ আবার যদি কখনো এরকম মর্নিং ওয়াক করার প্ল্যান করেন, তাহলে অবশ্যই আগে গিয়ে দেখে নেবেন 2 কিলোমিটার এদিকে 2 কিলোমিটার ওদিকে যেন কোনো চায়ের দোকান, সিঙ্গারা, জিলিপি, কচুরির দোকান যেন না থাকে। আরে আমি এই হিসেবটা দেওয়ার পরে সে লোকে আমাকে প্রায় মারতে তাড়া করেছে। তার মানে কি হাম লোক নেই যায়েঙ্গে? বললাম যে এটা বললে হয় আমাকে? আর আমি তোমাকে হিসেবটা বলে দিলাম, ওইটা বাদ দিয়ে দাও। হ্যাঁ, তাহলে বললো কি করব, মর্নিং ওয়াকে না গিয়ে কি করব? আলাম বাবা তোমাকে হাত জোর করি তুমি শুয়ে থাকো। আলাম তুমি শুয়ে থেকে যদি 1 ঘন্টা নিঃশ্বাস নাও, তাতে 40 ক্যালোরি পড়ে। আচ্ছা দেখো, আরেকটা হচ্ছে স্মার্ট ওয়াচের ব্যবহার। এখন আমরা প্রত্যেক মুহূর্তে আমাদের হার্টবিট চেক করি, আচ্ছা এখন হার্ট ঠিক আছে, আচ্ছা এটা তো জানিয়ে দেবে আমাকে হার্ট অ্যাটাক হলে। এক হচ্ছে স্মার্ট ওয়াচ যে কতটা অ্যাকিউরেট এই হার্টবিটটা বোঝা যায়। স্মার্ট ওয়াচের টেকনোলজিগুলো এখনো খুব ভালো নয়। এক্স্যাক্টলি। তো তুমি যদি স্মার্ট ওয়াচ কয়েকটা জিনিস করতে পারে, সেটা হলো হার্ট রেটটা মোটামুটি বলতে পারে। তো আমি এখনো সত্যি বুঝতে পারিনি লোকের হার্ট রেট জেনে কি হবে। হ্যাঁ, কিছু লোক দেখবে খুব রকচটা, তো তুমি যদি রকচটা লোক হও, তোমার যদি ইচ্ছেই হয় যে আমি প্রতি 15 মিনিটে একবার করে না চিল্লোলে আমার শান্তি হচ্ছে না, আমি কি পালস রেট দেখে চিৎকার করবো না? So what is the use of measuring that? I don't understand. এখন খুব অল্প সংখ্যক লোক আছেন যারা হয়তো অজ্ঞান হয়ে পড়তো, সিনকোপ হতো এটসেট্রা, যাদের মেডিকেল রিজনে মনিটর করা দরকার। মেডিকেল মনিটরিংয়ের টেকনোলজি এখন প্রায় 9 আউট অফ 10 ব্র্যান্ডসের মধ্যে নেই, সেটা কেউ স্বীকার করে না। একটা কোম্পানির আছে, এবং সেকেন্ড একটা কোম্পানি আসছে, যারা অলরেডি তাদের মোবাইল ফোন নিয়ে যারা অলরেডি আছে। তো তোমাদের যদি ব্র্যান্ড কনফ্লিক্ট না হয়, দ্য ওনলি ট্রাস্টেড ইসিজি মনিটরিং যারা করে সেটা হচ্ছে অ্যাপল। কারণ অ্যাপল হ্যাজ ইনভেস্টেড ইন দ্যাট শুধু তো টেকনোলজি না, অ্যালগোরিদমটা খুব ফ্যাশনেবল কথা। হ্যাঁ, খুব। আর সোশ্যাল মিডিয়ায় ওরে বাবা, এখন সবাই অ্যালগোরিদম বললে বুঝুক না বুঝুক, অ্যালগোরিদম শব্দটা জানে। অ্যালগোরিদমটা আবার খুব ভয়ানক শব্দ। সেদিন একজন আমাকে বললো খুব মডার্ন অ্যালগোরিদম নিয়ে আসছি। তাহলে অ্যালগোরিদম ব্যাপারটা তো মডার্ন নয়। তখন সে বললো কেন অ্যালগোরিদম কেন মডার্ন নয়? অ্যালগোরিদম নিয়ে আলোচনা হয়েছিল আজ থেকে 1000 বছর। হ্যাঁ, ক্লাসিক্যাল ম্যাথসের টার্ম। ক্লাসিক্যাল ম্যাথস না, মানে it was Al-Khwarizmi based in Baghdad. ওকে। হ্যাঁ, 900 AD তে, 9th century AD তে সেই লোকটা। কারণ কপি পেস্টেরও তো একটা সীমা আছে। এখন তোমাকে আমাকে বললেই লোকে তোমাকে একটা পার্টিতে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, এই যে লোকে নানান রকম এখন পলিটিক্যাল, এই দল এর ব্যাপারে বললেই এই দল সেই দল, হ্যাঁ, কেউ অবচেতন, কেউ সনাতন, কেউ অমুক, কেউ তমুক। তাই বললাম যে দেখো, 9th থেকে 11th সেঞ্চুরিতে 200 বছর ইসলামিক সায়েন্টিস্টরা, তখন অন্যান্য পার্টি টাটি হয়নি আর কি। আমার তো মনে হয় না 1000 বছরের তৃণমূল হয়েছিল বলে, গান্ধীও তখন কিছু মানে কোম্পানি খোলেনি তখনও। তো 9th to 11th সেঞ্চুরিতে পৃথিবীর 3টে শহর,
হ্যাঁ, এখন তো তুমি হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, কেমব্রিজ বললে সবাই মুখ দিয়ে থুতু বেরোতে শুরু করে। তো পৃথিবীতে 3টে শহর ছিল যাদের কাছে মানুষের জ্ঞান বুদ্ধির চাবিকাঠি ছিল। একটা ছিল তেহরান, একটা ড্যামাস্কাস, একটা বাগদাদ। এই 3টে শহর যেখানে আমাদের সারা পৃথিবীর সেই সময়কার যে 9th to 11th সেঞ্চুরি আর আমাদের দেশে কিছু ছিল, সেটা আমরা সেই সময় প্রায় নষ্ট করতে বসেছিলাম আর কি। তো ওরা সেই সময় যে সায়েন্টিফিক রিসার্চ করেছিল, হ্যাঁ, সেই সময় তুমি যদি খুঁজে দেখো, ওই যে খাবারজিমির কথা বললাম, খাবারজিমি সেখানে বসে তখন অ্যালজেব্রা অ্যালগরিদম নিয়ে কাজ করছে। আল নাফিস বলে এক ভদ্রলোক ছিল, সেই সময় হিউম্যান সার্কুলেশন নিয়ে কথা বলছে। আমরা যে উইলিয়াম হার্ভের কথা জানি, উইলিয়াম হার্ভে সেই কাজ করছে আরো 300 বছর পর। বাগদাদে অলরেডি গ্র্যাভিটেশন নিয়ে কথা হয়ে গেছে। আইজ্যাক নিউটন গ্র্যাভিটেশনকে থিওরাইজ করলেন তার 300 বছর পরে। সুতরাং তুমি, তারা হয়তো কাট অ্যান্ড পেস্ট করতে না পারে, কিন্তু অনুপ্রেরণাটা ওইখান থেকেই এসেছিল। এখন প্রশ্ন হলো তুমি এই স্ক্রিপ্ট পড়তে কিনা, তুমি জানতে কিনা। তো এই যে আমরা অ্যালগোরিদম বলে লাফালাফি করছি, ইট ইজ অ্যাকচুয়ালি আ ভেরি প্রোফাউন্ড অ্যান্ড আ ভেরি এনশিয়েন্ট কনসেপ্ট। আর হেলথ মনিটরিং এখনও স্মার্ট ডোমেনে যেটা রয়েছে, সেটাকে নিয়ে খুব বেশি মাথামাতি করা উচিত না। যাদের স্পেসিফিক, ধরো অনেকে আছে একটু বয়স আছে যাদের হার্ট রেট ইররেগুলার চলে, এট্রিয়াল ফিব্রিলেশন এইসব কথা বলে, তাদের কিন্তু জিনিসটা উপকারী। কিন্তু তুমি একটা গড়পড়তা এতে যেখানে হার্ট রেট দেখায়, সেইটা নিয়ে কোনো লাভ হবে না। যাদের কাছে সেই টেকনোলজি আছে ফর হার্ট রেট মনিটরিং, সেইটা নেওয়াটা বেটার। কিন্তু আর যদি ধরো 6 মাস অপেক্ষা করো, তখন এই টেকনোলজি উইল বি ভেরি পপুলার অ্যান্ড ভেরি ওয়াইড। কারণ এটা দেখি ওটা সবাই ওটা হ্যাঁ, কিন্তু একটা লোক ধরো বলে না যে আমি নর্মাল, আমার কোনো অসুবিধা নেই, ঘড়িটা আমার টেম্পারেচার দিচ্ছে। কি আমার লাভটা হলো আমার টেম্পারেচারটা জেনে? তোমার তো কোনো লাভ হলো না সেখানে। সো ইন দি অ্যাভারেজ নর্মাল পরিস্থিতিতে এগুলো জেনে কোনো লাভ নেই। আচ্ছা ডাক্তার, এই যে আপনি চিৎকার চেঁচামেচির কথা বললেন, এই যে আপনি বিভিন্ন নিউজ ডিবেটে যান, এই সুমনদের হাটের অবস্থা কিরকম? আপনার সাথে ঘন্টাখানেক থেকে কিছু বুঝতে পেরেছি? না, এরা সত্যি কথা বলতে, চারিদিকে এত আওয়াজ, না চারিদিকে এরা তো সবাই উত্তেজিত হয়ে থাকে। এদের মধ্যে দেখো, এদের মধ্যে আমি দেখি যে নানান রকম জিনিসপত্র, দে আর অ্যাবজর্বেন্ট, জানো, এরা অনেক কিছু শুষে নেয়। এখন ধরো ওদের মতো এই ডান দিক থেকে বলছে, এ বাঁ দিক থেকে বলছে, মাঝখান থেকে বলছে, আমাদের মতো অ্যাভারেজ রকচটা লোকেরা ওই কাজটা করতে গেলে এটা কেলেঙ্কারি কাণ্ড হতো। ওদের কিন্তু ওই ব্যাপারটা খুব ট্রেন্ড, ওরা অনেক কিছু অ্যাবজর্ব করে এবং সেটাকে বেছে বেছে নিয়ে তারা করে। আর এই ছেলেমেয়েদের মধ্যে যারা ধরো আজকে সারাদিন ধরে মিডিয়াতে কাজ করছে, ইয়াং পিপল, মেনি অফ দেম, আমি নাম করে বলছি না, এদের মধ্যে কেউ কেউ কিন্তু হেলথ কনসিয়াস। তারা দিনের মধ্যে, আবার আমি একজন দুজনকে জানি যারা একেবারেই না। বলুন না, আমাদের অসুবিধা নেই। এখন তারা খুব ডেডিকেটেড, দারুণ কাজকর্ম করছে, কিন্তু সাম অফ দেম আর নট অ্যাওয়্যার অ্যাট অল। কিন্তু কেউ কেউ আছে তারা, আপনি যখন যান আপনাকে দিয়ে তো অনেকে বলেন, আপনাদের অপেক্ষা করে নিশ্চয়ই লোকে থাকে, আজকে স্যার আসছেন, আজকে সব ব্লাড রিপোর্ট, ইকোফিকো সব একবার দেখে নেব। যখন স্টুডিওতে 30-40টা লোক মানুষ ঘুরে বেড়ায়, তো প্রতি 30-40 জন লোকের মধ্যে অন্তত 2 জনের মেরামত আমার হাত দিয়ে হয়েছে আর কি। অনেকেরই হৃদয়টা আমার দেখা আছে। অনেকের প্রশ্ন আছে, আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি কি ডক্টর কুনাল সরকার কিন্তু অপারেশন করাতে পারবো? না পারার কিছু নেই। স্বাস্থ্যসাথীতে সত্যি কথা বলতে স্বাস্থ্যসাথী ব্যাপারটা খুব ভালো ছিল, একটু তালগোল পাকানো ছিল। তো এখন স্বাস্থ্যসাথী যা ইচ্ছা ঠিক করে উঠতে পারছে না, কিন্তু হার্টের কাজকর্ম এখনো নয় করে কিছু হচ্ছে। আচ্ছা, তো কিন্তু স্বাস্থ্যসাথীর ওই কি বলবে, তুমি ওই পকেটে 100 টাকা নিয়ে আইটিসি রয়্যাল বেঙ্গলে ঢুকে গেলে যে অবস্থা হয়, সো দ্যাট ইজ আ প্রবলেম। স্যার, এই 27 দিন বয়স থেকে যে লোকটা এই পাম্প করতে শুরু করলো, আর এই লাস্ট দিন অবধি যে লোকটা পাম্প করে যাবে, এর মানে কিভাবে এর যত্ন রাখা যায়, আর একে কিভাবে, মানে আমরা কখন ডাক্তারের কাছে যাব
আর মানে আগে থেকেই প্রোফাইল্যাকটিক কি মেজার্স আমরা নিতে পারি? দেখো, আমার মনে হয় আজকে আজকে আমাদের মানে ভগবান, নেচার ইত্যাদি যাকেই বিশ্বাস করো না কেন, হার্ট ইজ আ ভেরি রিস্কি অর্গান। মানে হার্টটাকে যে ডেভেলপ করেছে না, হার্টটাকে নিয়ে আরও অনেক কাজকর্ম করতে হবে। প্রথমত প্রকৃতি, নেচার যে আমাদের হার্টটা দিয়েছে, এর মধ্যে অনেক গোঁজা মিল আছে, অনেক শর্টকাট আছে, প্রচুর শর্টকাট আছে। আমার মনে হয় কোথাও একটা ভুল করেছিল, যে আলটিমেটলি তোমাকে দুটো চোখ দিয়েছে, দুটো লাংস দিয়েছে, দুটো মানে রাইট লাং আছে, লেফট লাং আছে, রাইট কিডনি আছে, লেফট কিডনি আছে, এমনকি ব্রেনেরও দুটো হেমিস্ফিয়ার দিয়েছে। কোথাও আমার মনে হয় আমাদের ইঞ্জিনিয়ার বাবু যখন ডিজাইন করছিল, তার মাথায় এটা আসেনি যে আমাদের হার্টও অ্যাকচুয়ালি হার্ট দুটো পাম্প, একটা রাইট সাইডেড পাম্প যেটা লাংসে পাঠায়, একটা লেফট সাইডেড পাম্প যেটা জেনারেল শরীরে পাঠায়। কিন্তু কোথাও স্পেস প্ল্যানিং একটা মেজর ঝামেলা হয়েছিল। পুরো ব্যাপারটা গুছিয়ে নিয়ে তারপর দেখেছে জায়গা খালি আছে একটাই, দুটো লাংসের মাঝখানে। তখন কি করলো, দুটো লাংসের মাঝখানে যে জায়গাটা আছে সেখানে দুটো পাম্পকে একটা ওই ধরো ওই কী সব আমরা ইউজ করি না, ওই ডিডোফিক্স টাইপের জিনিস, ওই আঠা দিয়ে একটা সেপ্টামের ওদিকে দুটো পাম্পকে জুড়ে হার্টের মাঝখানে দিয়ে দিল। দ্যাট ওয়াজ এ ভেরি রিস্কি ইঞ্জিনিয়ারিং। এই যে আমরা বললাম কিছুক্ষণ আগে যে ভগবান বাবাজি শিখছে না, তার অভিজ্ঞতাতে লাভ হচ্ছে না, প্রতি 150-100 ছেলে মেয়েকে তারা সো মেনি, যে এত ছেলে মেয়েরা, তার একটা ভগ্না আমাদের দেশে তার একটা ফ্র্যাকশনের চিকিৎসা হয়, মেনি অফ দেম ডু নট লিভ। তো এইটা একটা খুব রিস্কি পিস অফ ইঞ্জিনিয়ারিং। তো আমাদের যখন ধরো ইভলভ করবে, ততদিন যদি এই 4-5টা পলিটিক্যাল পার্টির হাত থেকে বেরিয়ে মানুষ তখনও বেঁচে থাকে, হয়তো থাকবে না, তার মধ্যে একটা হেস্তনেস্ত করে দেবে আর কি, এদিকে ট্রাম্প, এদিকে মুখ নিউজ দেখলেই হার্টবিট বেড়ে যায়। তো দ্যাট ইজ এ ভেরি রিস্কি পিস অফ ইঞ্জিনিয়ারিং, যে একটা স্পেস প্ল্যানিংয়ে কেউ বলবে আরে যে আমাদের ডিজাইন করেছিল তার প্রচুর বুদ্ধি, কারণ জায়গাটা বাঁচিয়েছে। কেন জায়গাটা বাঁচাতে গেল? লাংসে জায়গাটা বাঁচায়নি, কিডনিতে বাঁচায়নি, হাতে বাঁচায়নি, চোখে বাঁচায়নি, এটা দিতে কিছু বাঁচাতে গেল। তো ব্যাপারটা একটা ভেরি রিস্কি পিস অফ ইঞ্জিনিয়ারিং। একটা হচ্ছে স্পেস অ্যান্ড ইন্ট্রিকেসি প্ল্যানিংটা, ইট ইজ টু রিস্কি। যে তুমি যে বারবার এই মডেলটাকে তৈরি করবে, তুমি যদি হার্টটাকে বারবার 3D প্রিন্টিং করে তৈরি করতে চাও, তুমি ভুল করতে বাধ্য। সো ইট ইজ আ ভেরি রিস্কি পিস অফ ইঞ্জিনিয়ারিং। সেকেন্ড, অনেকগুলো আপত্তি আছে আমার হার্টটাকে নিয়ে। সেকেন্ড হচ্ছে কিপটেমি, মানে ওভারঅল একটা কিপটেমির ব্যাপার, জায়গা পায়নি, একটা জায়গায় দুটোকে সেঁটে দিয়েছে। দ্বিতীয়ত, একটা অদ্ভুত কাজ হলো, একটা অর্গান তৈরি হলো যে আমার জীবনের প্রথম থেকে শেষ দিন অবধি উইদাউট রেস্ট কাজ করতে হবে, ছুটি নেই, ছাটা নেই, নেই ধর্মঘট নেই, কিচ্ছু নেই, কোনো ব্যাটারি নেই, রিচার্জ নেই, কিচ্ছু নেই, তাকে কাজ করতে হবে। কিন্তু তাকে একটা ফিক্সড নাম্বার অফ সেলস দিল। তোমার বয়স 18-20 বছর হয়ে গেছে, তোমার হার্টে 100টা মাসেল আছে, তোমাকে ভাই লাস্ট দিন অবধি ওই 100টা মাসেল নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তুমি হাত কেটে ফেলো, চামড়া গজাবে, চুল কেটে ফেলো, চুল গজাবে, আমার গজাবে না, যাই হোক, চুল কেটে ফেলো, চুল গজাবে, লিভার হাফ পচে গেলে, সিরোসিস হলে লিভার রিজেনারেট করবে। হার্টকে এমন অদ্ভুতভাবে তৈরি করলো যে হার্ট ডাজ নট রিজেনারেট। প্রথমত জায়গার প্রবলেম, তারপর একটা জটিল ডিজাইন, 4টে পাইপ ঢুকছে, এতগুলো পাইপ ঢুকছে বেরোচ্ছে, 4টে অর্গান, তারপরে ফিক্সড নাম্বার অফ সেল, গেল তো গেল, আর তাকে ফেরাবার কোনো উপায় নেই। ঠিক, হ্যাঁ। তো দ্যাট এগেন ইজ এ ভেরি রিস্কি মডেল। তারপর সবথেকে গন্ডগোল করেছিল, এটা একটা ডাহা মূর্খমি। প্রকৃতি, আমি মরে গিয়ে যেদিন যাব, তো স্বর্গে তো যাবই না। কেন স্যার? মাঝামাঝি পাপ করেননি, মদ খান না, এখন এই ভুলটা না করলে আমি আবার তাও যা দুবেলার মধ্যে 1.5 বেলা খেতে পারি তাও পেতাম না। এই ভুলটা হচ্ছে মোক্ষম ভুল। সে কি করলো, তুমি একটা ধরো মাছ দেখো, কুমির দেখো, পাখি দেখো, তারা কিন্তু আমাদের থেকে মেটাবলিক্যালি খুব অ্যাক্টিভ। তুমি যা কাজ করি, ওদের মেটাবলিক রেট আমাদের থেকে অনেক বেশি। হার্টে কোনো আর্টারি নেই, হার্টটা সমানে কাজ করছে, বলে যে ঠিক আছে যন্ত্রটা ভালো আছে, রক্ত আসবে, হার্টটা ব্লটিং পেপারের মতো ছোট ছোট ফুটো আছে, নিজের রক্ত নিজে শুষে ব্যবস্থা করে নেবে, ওইটুকু রক্ততে ভালো দিন চলে যেত।
হ্যাঁ, তখন সে কি করলো যে কোথাও কায়দাবাজি করতে নেই, তখন নেচার কি করলো, কায়দা দেখাতে গেল। এই যে অ্যাপেলের কায়দার মতো এই 15 নম্বর পরে এবার ফোনটাকে নিয়ে কি করবে, ফোনটা নাচবে খাঁচবে কি করবে ভেবে পাচ্ছে না, আর কি করার আছে ফোনটা। হ্যাঁ, ইনোভেশনের একটা ডেড এন্ড হয়ে গেছে। তো এখন এই যে কায়দাবাজি করতে গিয়ে কি করলো, হার্টটা ভালো ছিল, হার্টটা নিজের রক্ত নিজে ব্যবস্থা করে নিত, কোনো আর্টারি ফার্টারির ব্যাপার ছিল না, এই রক্তনালী এই সরু এই আমরা বলে বলে মুখে থুতু উঠতো না, তো সেই কোনো রক্তনালীর ব্যাপার ছিল না। হঠাৎ করে যখন থেকে আমাদের ম্যামেলিয়ান হার্ট তৈরি হতে শুরু করলো, তাতে রক্তনালী দিয়ে দিল। সেই খবরটা আইটিসি পেয়ে গেল, সে সিগারেট তৈরি করলো। সেই খবরটা হলদিরাম পেয়ে গেল, সে সিঙ্গারা তৈরি করলো। সেই খবরটা প্রথমেই এসেছিল ডালদা কোম্পানির কাছে, সে বললে এই আমার চান্স। ঠিক। তারপরে তো শুরু হয়ে গেল ইসিজি কোম্পানি, ট্যাবলেট কোম্পানি, স্টেন কোম্পানি, তার মধ্যে আমরাও পড়ি। আমাদের মতো কিছু কলের মিস্ত্রি জুটে গেল লাইনের মধ্যে, খুব ভালো কথা। মানে স্যার আপনি লাস্ট কবে পাঁঠার মাংস মানে বিরিয়ানি, পাঁঠার মাংস, লুচি, হ্যাঁ, আপনার স্যার, diet লাস্ট একটু কবে জানান। খেয়েছেন স্যার একটু বলুন, দর্শক শুনলে খুব খুশি হয়। আপনি গান একটা বুকে ভরসা আছে, ঠিক আছে। তো দেখো, ডাক্তার যখন হয়েছো চেষ্টা করলেও বেশি খেতে পারবে না, বেশি মনে রাখতে হবে। তো ধার দেনা হয়ে যাবে তো ভাই। হ্যাঁ, তো মোটামুটি নিজের আয়ত্তের মধ্যে থাকলে আমি চেষ্টা করি প্রথমত খুব বেশি না খেতে। আমি দিনে 2টো মেন মিলের উপর নির্ভর করি, সকালে বাড়ি থেকে একটু খেয়ে বেরোই। তো আমার একটা যেটা মেন মিল হয় which I know I should not be doing, কিন্তু আমি জ্ঞান পাপি আমি করি, সেটা হচ্ছে আমার মেন মিলটা ধরো রাত্রির দিকে হয়, এবং সেটা মধ্যে মধ্যে কোনো সময় ঠিকঠাক থাকে না, সামটাইমস ইট ইজ ভেরি লেট। তো দুটো জিনিস আমি বহু লোককে বলি, যারা আমাদের মতো এই বাউন্ডেলাপনা করে যাদের বেঁচে থাকতে হয় না, যাদের জীবনটার মধ্যে একটু অর্গানাইজেশন আছে, ট্রাই টু অ্যাভয়েড যে খুব রাতের দিকে একটা মেন মিল খাওয়াটা ভালো নয়। কেউ গাড়িতে তেল ভর্তি করে গ্যারেজে রেখে দেয় না, রাইট? তখন নানান রকম মেটাবলিক দুর্বুদ্ধি শুরু হয় শরীরের মধ্যে। তুমি একটা বেশ খেয়ে টেয়ে ঢেকুর তুলে একটা অমুক তমুক একটা কোনো কেচ্চা কাহিনী সিনেমা দেখে শুয়ে পড়লে, এবার বাড়ির মধ্যে তোমার শরীরের মধ্যে এই সমস্ত কার্বোহাইড্রেট ফ্যাটে চেঞ্জ হলো, অমুক টমুকে চেঞ্জ হলো, একটা বিচ্ছিরি রকমের গন্ডগোল পাকিয়ে থাকবে। কিন্তু আমাদের লাইফস্টাইলে আমরা এই ফাঁদ থেকে বেরোতে পারছি না। তো আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে 3টে মেজর মিল আমি কখনো খাই না। দুপুরের দিকে আমাদের বাইরের থেকে অভ্যেস ছিল যে একটা লাইট স্যান্ডউইচ ধরনের কিছু খেতে। দ্বিতীয়ত হলো চেষ্টা করি একটু নিজেকে সচল রাখতে। এক সময় ভালো আপনি ওয়ার্কআউট করেন স্যার? আমি করি। ওকে। ধরো আমি স্কুল লাইফে আমি রীতিমতো আই ওয়াজ আ ভেরি কিন হকি প্লেয়ার। আচ্ছা। হ্যাঁ, আমি স্কুলের হয়ে হকি খেলেছি। আমাকে ওই তখন বেঙ্গল হকি ট্রায়ালসে ডাকলো। হকি প্লেয়ার খুব ভালো, অ্যাংলো ইন্ডিয়ান স্কুল থেকেই বেশি হকি প্লেয়াররা আসতো। তো আমার মা যেমনি খবর পেলো আমাকে বেঙ্গল হকি ট্রায়ালসে ডাকছে, কি তখন ওই মোহনবাগান ডাকতো, বাড়িতে কারো কোনো চিন্তা ছিল না, আমি আসছি যাচ্ছি পরীক্ষা। বাড়িতে একটা লোক ঘুণাক্ষরে কোনোদিন জানতো না আমার কি পরীক্ষা না পরীক্ষা, কিন্তু মায়েদের বারণটা করতেই হবে। আপনি লুকিয়ে বায়োলজি পড়েছেন হ্যাঁ, একটা ইন্টারভিউ। কে একটা কানে ফুসফুস করে বলে দিল, এই জানো তো বিকেলবেলা রোজ গিয়ে মাঠে হকি প্র্যাকটিস করছে, হকি খেলছে, সঙ্গে সঙ্গে বারণটা আগে নেমে এলো। ভালো মন্দ কিছু বুঝলো না, হবে না পরীক্ষা বলে কান ধরে বাড়িতে করে দিল, আমার হকি খেলা শেষ। তারপরে আমি ব্যাডমিন্টন আই প্লেড ফর আ লং টাইম। আমি ইংল্যান্ডে গিয়েও খেলতাম, আমি ব্যাডমিন্টনটা ভালোই খেলতাম, এখন সেটাও গেছে। এবারে বলো একটা রাত্রির 12টার সময় আমার সঙ্গে কোর্টে খেলতে যাও, লোকে বলবে দুষ্টু বুদ্ধি আছে। হ্যাঁ, কাকে জোগাড় করছে, ডবলস খেলবে বলে রাত্রির 12টার সময়, ব্যাস সেই নিয়ে ধরো আমাকে ধরে ঠিঙিয়ে দিল। আরে রিয়েল লাইফে হয়েছে এরকম? হ্যাঁ, মানে আপনি ব্যাডমিন্টনকে? আরে আমি একজনকে সে ক্লাবে তারা একটা ডাবলস টিমে করছিল, আমাকে বললো, আমি একবার ট্রায়ালসে খেললাম তাদের সঙ্গে এই কলকাতায় ফিরে আসার পরে, বললো তুমি তো মোটামুটি ঠিকঠাক, খারাপ খেলো না, তো তোমার কখন খেলারে হবে? তখন এখনকার থেকে হয়তো একটু রুটিনটা বেটার ছিল, তাই বললাম যে হ্যাঁ 10টা নাগাদ হলে 9:30 10টা আমার একটা স্লট বেরোতে পারে। সে এমন একটা চাইলো আমার দিকে যে তখন আমি বুঝতে পারলাম ও বাবা এত গন্ডগোলের পরিস্থিতি, এ মনে করছে এ তো ব্যাডমিন্টনের নামে ফষ্টি নষ্টি করার প্ল্যান করছে, ব্যাস আমার ব্যাডমিন্টনের মোগলে আজম হয়ে গেল ওখানে।
তো এখন শান্তিপূর্ণভাবে চেষ্টা করি 5 দিন সুইম করতে, বাহ, ট্রাই সুইম অ্যাবাউট 4 to 5 days a week, আর শীতকালের দিকে একটু ট্রেডমিল করি, আর বডি ওয়েটটা ঠিক রাখার চেষ্টা করি, বিএমআই বডি ওয়েট। যখন বডি ওয়েট বেড়ে যায় তারপরেই তখনই দেখবে কিছু না কিছু জর্জারি এসে যায়, এসে যেটুকু বেড়েছিল অ্যান্টিবায়োটিকের উপর দিয়ে বডি ওয়েটটা নেমে যায়। বাট জোকস অ্যাপার্ট, আমি চেষ্টা করি বডি ওয়েটটা না বাড়াতে। আর খেতে ভাল লাগে, খাবার প্রতি মানে স্যার এখন ইলিশ মাছ খাচ্ছেন? ইলিশ মাছ খেয়েছি, অবশ্যই আমি খেয়েছি। আর স্যার যদি কেউ এরকম গরম সাদা ভাত ধোঁয়া উঠছে আর স্যার পাঁঠার মাংসের ঝোল একটু, আমি একেবারে যে সংবরণ করতে পারি সেটা পারি না। আমি ধরো মাসে হয়তো 2 বার খাওয়া হয়ে যায়, না তার জন্য স্যার ওয়ার্কআউট করে, মাসে 2 বার খাওয়া হয়ে যায়, মধ্যে মধ্যে ব্লাড টেস্ট মনিটরিং এগুলো করি। ওই আমার স্যার একটা গল্প মনে পড়ে গেল, একজন কার্ডিওলজিস্ট একটা পেশেন্টকে বলেছেন, ভাই তোমার তো এরকম প্রচণ্ড ওজন বেড়ে যাচ্ছে, তুমি একটু না চর্বি টর্বি জাতীয় জিনিস একটু কম খাওয়াই ভালো। ওই ঠিক আছে বলেছে যে ঠিক আছে। তারপরে একদিন কার্ডিওলজিস্ট সকালবেলা এরকম মর্নিং ওয়াক করছেন উনি, তো দেখছেন ওই পেশেন্টটাও আসছে, তো তার পাশে দেখছে একটা পাঁঠা তাকে দড়ি দিয়ে বেঁধে হাঁটাচ্ছে লোকটা। তো ডাক্তার এসে বলছি, আরে তোমাকে দেখলাম, হ্যাঁ তো তুমি পাঁঠা নিয়ে হাঁটছো কেন? বলছি আপনি চর্বি কমাতে বলেছিলেন না, চর্বি কম জিনিস খাওয়াতে বলেছিলেন, তো এ হাঁটি এর চর্বি কমিয়ে খাবো। I think that is a good idea. এখন স্যার খেয়ে দিয়ে মরে যাওয়াটাই কি ভালো? যদিও ডাক্তার অন্যায় নিও না, তবুও মনে রেখো যে আমাদের জীবনের প্রকট সত্যটা কি। এমন একটা গেরোয় যদি পড়ো, যখন মনে করলে যে লাইফের লাস্ট 5 বছর যে জীবনে অর্ধেক রোজগার করেছিলাম হাসপাতালের জন্য, সেই ব্যাপারটা খুব একটা ভালো লাগবে না। আর আমাদের দেশে স্যার কখনো কি ইউথ্যানেশিয়ার কথা লোকে চিন্তা করতে পারে? হ্যাঁ, ইউথ্যানেশিয়ার কথা স্বেচ্ছামৃত্যু আমাদের পলিটিক্যাল পার্টিরা তো ডেইলি বেসিসে করছে, আমাদের কাউকে করতে হয় না তো। আমাদের এখন যা পলিটিক্যাল, হ্যাঁ আমরা এখন যা পলিটিক্যাল এবং সোশ্যাল চিন্তা ভাবনা, তবে আমাদের পলিটিক্যাল লোকেদের অনেক দেখবে লং টার্ম দৃষ্টিভঙ্গি আছে। দেখো আপনাকে কখনো অফার করেনি পলিটিক্সের জন্য? আরে বহুবার বহুবার। আমার উপর একদিন খুব চটে গেছিল, আমাকে একজন, এখন জানো তো, এখন তুমি যে কোনো জায়গায়, তুমি ফ্যাশন শো থেকে রেন ডান্স থেকে শুরু করে যে কোনো জায়গায় যাও, তোমাকে একটু ওয়েদার চেঞ্জ নিয়ে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটু বলতেই হবে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে না বললে তুমি মোটামুটি ঠিক তোমাকে পশ বলে মনে করো। পোলার বিয়ার মারা যাচ্ছে। হ্যাঁ, আমাকে লোকে জিজ্ঞেস করেছিল, একজন বলল যে আপনার ক্লাইমেট চেঞ্জ নিয়ে কি অবস্থা, পশ্চিমবঙ্গে কি হচ্ছে? বললাম পশ্চিমবঙ্গ কবে ভেবে রেখেছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে? যখন লোকে ক্লাইমেট বানান শেখেনি তখন ভেবে রেখেছে। বললো কিরকম? বললাম দেখুন, আমরা 1960s থেকে সব কলকারখানা তুলে দিয়েছি, কাউকে যাতায়াত করতে হয় না। হ্যাঁ, আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন যা, একটা ইউএসএ তে একটা গ্রামে তার থেকে বেশি ইলেকট্রিসিটি লাগে। তো আমরা নিজেদের তো একবারে প্রকৃতির সন্তান করে দিয়েছি। কল নেই, কারখানা নেই, আর 2 দিন বাদে বলবে ঘাস সেদ্ধ করে খেতে মতো। তো আমাদের সব সময় জানবে যে আমাদের পলিটিক্যাল পার্টিরা অনেক সুদূর প্রসারী প্ল্যান করছে। শুধু তখন তুমি যে মিথ্যে গালাগাল দাও, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ডিক্লাইনের আগে ভেবে নিয়েছিল আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে হবে। হ্যাঁ, অর্ধেক লোককে নতুন একটা জিনিস হয়েছে, কার্বন ক্রেডিট। ওটাকে অ্যাকচুয়ালি কার্বন ডিসক্রেডিট, কিন্তু বলে কার্বন ক্রেডিট। এই যে কলকাতা, যে আমি এতটা দূষণ করব তার জন্য আমি এত গাছ লাগাই। কলকাতাকে শিওরলি লোকে এখন প্রাইজ দেবে। তো আমরা সবথেকে পরিবেশ বান্ধব শহর, লোকই তো নেই আর পরিবেশ কবে করতে গেলে। যারা আছে হয় শিশুরা বেবি কটে শুয়ে আছে, না হলে বয়স্করা বৃদ্ধাশ্রমে আছে, আর আমাদের মতো কিছু হাতে লোক প্লাম্বার টাম্বার ঘুরে বেড়াচ্ছে মেরামত করে। উনি যেখানে থাকেন, মানে আমি সল্ট লেকটাকে মানে সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম বলে আমি মনে করি সল্ট লেকটাকে। মানে এত গলিতে গলিতে এরকম বাড়ি আছে যে 3 তলা বাড়ি, ধরুন হাজব্যান্ড ওয়াইফ, একজন মারা গেছেন, একজন আছে, 2 ছেলে, দুজনই বাইরে থাকে, পুরো বাড়িটাই অন্ধকার, একটা ঘরের হয়তো টিম করে আলো জ্বলছে, মানে এরকম অবস্থা। এবং উনিও চিন্তায় রয়েছে, ওনার ছেলে বাইরে পড়াশোনা করছে, আমি কি নেক্সট বৃদ্ধাশ্রম আরেকজন মেম্বার। দেখেন এটা একটা বিরাট, মানে কি বলবো, বিদঘুটে পরিস্থিতি। এর থেকে
আমরা কিভাবে অ্যাড্রেস করব, কিভাবে বেরোবো। আর একটা প্রশ্ন স্যার, ও আমাকে করতে দেয় না, প্রত্যেকবার আমি করতে চাই, আমাকে করতে দেয় না, আমি এটা আমি করবো, আপনাকে তো আমি অবশ্যই করবো। স্যার, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ আপনি এত বছর ধরে প্র্যাকটিস করছেন, এখন আপনি কেমন দেখছেন? প্রথমত আমার মনে হয় ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা জানো তো, মানে প্রথমত হলো আমরা যে বিটকেলপনা করি না তা নয়, লোকের কাছে অহেতুক সাধু সেজে কোনো লাভ নেই। আমরা মানুষ, আমরা ডিটারজেন্ট সাবান নই যে যার পাশেই সবাইকে ধুয়ে টুয়ে যে কোনো লোক যে বিটকেলপনা একটা পলিটিক্যাল লিডার করতে পারে, একটা আন্দোলন করছি বলে লোকে চাকরি খেয়ে দিতে পারে, আমরা লোকের সাথে বিটকেলপনা করতে পারি। সো we have the opportunity and inclination within us. ডক্টর পেশেন্ট রিলেশনশিপকে এখন অনেকটা কি বলবো র্যাশনালাইজ করেছে, প্র্যাকটিক্যাল করেছে। কি জিনিস? ইনফরমেশন। সেই ইনফরমেশন মানুষ কোত্থেকে পাচ্ছে? তার ইকোসিস্টেম থেকে পাচ্ছে। হ্যাঁ, আমি একটা লোককে গিয়ে বলে দিলাম যে জানো তো আমি এমন ওস্তাদ লোক, আমি 100টা লোকের অপারেশন করেছি, তার মধ্যে 120 জন বেঁচে আছে আজকের দিনে। তো আমরাও কি খুব সহজ বাংলায় বলতে লোককে ঢপ ফপ মারতাম না যে কমিউনিটি অ্যাজ আ লার্জ আমরা নিজেদের ক্ষতি দুটো কারণে করেছি। আমরা ইররেশনাল আনসাইন্টিফিক কথাবার্তা বলেছি। হ্যাঁ, আমরা বলেছি যে কি আপনি এই ওপিনিয়ন দিচ্ছি, আমি একটু চোখ বন্ধ করে বীর হিংটিং ছট করে নিয়ে বললাম আমাকে আমার গুরুদেব স্বপ্নে বললেন আপনার আমার সাংঘাতিক অভিজ্ঞতা, আপনার এই ওষুধটা লাগবে। অ্যাবসলিউট ননসেন্স। আমরা এখন যা কাজ করছি সেটা স্ট্যান্ডার্ডাইজড, তার প্রোটোকল আছে, তার অমুক আছে, এখনো আমাদের দেশে তৈরি হয়নি, শুরু হয়নি, আর কদিন বাদেই হবে। তোমার ইন্স্যুরেন্স কোম্পানিরা সমস্ত গাইডলাইন্স মেপে তোমার বিল অ্যাপ্রুভ করবে। তুমি একটা ট্রিটমেন্ট নিয়ে চ্যাংড়ামো করার চেষ্টা করো, প্রথম হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি বিলটা ফেলে দেবে, তারপর হাসপাতালে এসে বলবে ভাই খুব তো তুমি পাণ্ডিত্য করেছো, এবার পয়সাটা আমাকে দাও। দ্যাট ইজ ওয়ান থিং। সো দ্য সেন্ট্রাল পিভট যে আমি যুধিষ্ঠির হয়ে গেছি, অমুকে একেবারে নাক দিয়ে কান দিয়ে মহানুভবতা বেরোচ্ছে, লোকের মধ্যে একেবারে একটা মরাল বায়োসিনথেসিস হয়েছে, দেখো ওইসব ভুলভাল কথা বলে লাভ নেই। এখন ইট ইজ ইনফরমেশন মিটিং ইনফরমেশন। আর সেকেন্ড যে কথাটা হচ্ছে, যেটা আমরা এখনো করিনি, যত তাড়াতাড়ি করব তত ভালো, না করলে ওই আমাদের তো সব জিনিসের একটাই ওষুধ, পাবলিক পেদাবে। হ্যাঁ, যে ডাক্তারদের একটা জায়গায় আসতে হবে, নিজেরা কি কাজ করছো, তার বেসিক আউটকাম কি, তার ভালো মন্দ কি, কোনটা তুমি করো, তুমি কোনটা করো না, তার একটা পাবলিক ডোমেইনে তার হিসাব নিকেশ, সেই ইনফরমেশনটা থাকতে হবে, যেটাকে আমরা বলি ডেটাবেস বা অডিট। আমরা এখন ফাজলামোটা কোথায় করছি তোমাকে বলে দিই। আমি তোমাকে ফাজলামো কোথায় করছি, তোমাকে একটা সিম্পল কথা বলছি। আজকে আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী হলো। স্বাস্থ্যসাথী হবার আগে আমার রাজ্যে যদি 30টা ধরো এই কার্ডিয়াক ক্যাথ ল্যাব থাকতো, এখন কার্ডিয়াক ক্যাথ ল্যাব হয়ে গেছে 140টা। কারণ মোটামুটি সেখানে লোকজন আসছে, খুব ভালো কথা, হোক, চাইলে আরো 5টা বেশি হোক, কিন্তু তুমি কি সেখানে লোক রাখছো? তুমি ডেকে ডেকে পাড়ার থেকে চেস্ট পেনগুলোকে ধরে ধরে সেখানে প্রাইমারি প্লাস্টি করে দিচ্ছ। আমার কি লোকটাকে রাত্রিরে দেখার লোক আছে? আমার কি অনকল ডাক্তারের স্ট্রেংথ আছে? আমার কি সেই ফিজিশিয়ান আছে? আমরা সেটা দিচ্ছি না। এখন ক্যাথ ল্যাব যা করছে তার ঘাড়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, এখন 2-4টে ছুরি কাঁচি তো সেলুনেও আছে। এবার লোকে বলুক, প্রত্যেকটা সেলুনের দেখবে সেলুনের চেয়ারগুলো এখন প্রায় খাটের মতো হয়ে যায়। সেলুন নেই, স্যালো। এবার লোকে সেলুনেও অপারেশন করতে শুরু করুক। ঠিক বেশ কিছু বিপজ্জনক কাজকর্ম হচ্ছে। এমন কথাটা বড় ছোট কর্পোরেট সরকারি বেসরকারি কিছু না। আরে ভাই, তোমাকে তো কাজটা সেফলি করতে জানতে হবে। একটা লোক অপারেশন করে কেটে পড়লো, করে সেখানে ফিরে আসবে আবার 5 দিন বাদে। হাউ আর ইউ ডুইং ইট টুডে? গভর্নমেন্ট পয়সা দিচ্ছে বলি আমি করে দেবো? তো সেখানে যে ডক্টর যে করছে, দে আর নট ডুইং দ্য রাইট থিং। যে এস্টাবলিশমেন্ট তাকে দিয়ে করাচ্ছে, এর মধ্যে আবার কিছু ট্রাস্ট হসপিটাল, কিছু চ্যারিটি হসপিটাল আছে, তারা করাচ্ছে, দে আর নট ডুইং দ্য রাইট থিং। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো যখন মানুষ আমাদের দিকে তেড়ে আসবে,
তখন আমি তুমি একেবারে যাকে শুদ্ধ সংস্কৃতে বলে ন্যাকামো, সেই ন্যাকামোটা করে যেখানে আই হ্যাভ ল্যাপসড ইন গিভিং গুড সার্ভিস অ্যান্ড গুড ইনফ্রাস্ট্রাকচার, তখন তোমাকে যখন ঠেঙালো তখন তুমি সেই গালে আইস ব্যাগ ঘষতে ঘষতে বলবে, জানো তো ডক্টরস পেশেন্ট রিলেশনশিপটা আজকে ভালো দিকে নেই, ঘোড়ার ডিম ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। ঠিক কাজটা ঠিক করে করতে শেখো। যে লোকটা তেলে ভাজা ভাজে সে অন্তত জানে যে কি ভাজছে, আলু ভাজছে না বেগুন ভাজছে, তেলটার কোয়ালিটি কি। যার পানের দোকান আছে সে জানে যে তার পানটা কি করে সাজতে হয়। আমরা যদি আমাদের কাজে যদি মিনিমাম ক্রেডিবিলিটি রাখতে পারিনি, পাবলিক আগেও পেদাতো পরেও পেদাবে, এই হলো কথা। কিন্তু আরেকটা খুব বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হলে আমি কি করে বুঝবো? এটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে, সবসময় আমার মধ্যে বাদিকে ব্যথা করলে হার্ট অ্যাটাক, তাছাড়া আর কি কি সিমটম? দেখো, আমি শোনো না, তুমি আমার চাকরিটা খাবে আর কি। লাস্ট প্রশ্ন, শোনো, বেকার ডাক্তার খুব বিপজ্জনক জন্তু, জানো তো? বেকার ডাক্তার হাতে জুটে গেলে খুব কপালে কষ্ট আছে। তখন সোশ্যাল সার্ভিস করবেন স্যার, হ্যাঁ, গ্রামে গিয়ে সোসাইটি থাকলে তো সার্ভিস করবে। এখন তো সোশ্যাল সার্ভিস মধ্যে এখন সোশ্যাল সার্ভিস করতেই হয় না। আচ্ছা, আমরা র‍্যাপ আপ করব। জাস্ট এই শোনো, হার্ট অ্যাটাকের একটাই প্রতিদ্বন্দ্বী, সবাই যেমন এক একটা, আমাদের মেন ঝামেলা একটাই জিনিস করে, সেটা হচ্ছে গ্যাস। লোক যে কোনো জিনিস হলে ডাক্তারবাবু গ্যাস হয়েছে, আমাকে যেই এসে বলে ডাক্তারবাবু প্রচন্ড গ্যাস, আলম খুব ভালো খবর। কেন খবর? আলম বর্তমানে আমাদের দাদা দিদিদের দৌলতে একটা সিলিন্ডারের 1000 টাকার উপরে দাম। বাড়িতে যাবেন, কতগুলো বেলুন কিনবেন, করে এক কোনায় বসে আনন্দে ঢেকুর তুলবেন এবং সেই গ্যাসগুলো বেলুন থেকে একটা সিলিন্ডারে ট্রান্সফার করবেন। দেখবেন এই যে বাঙালির গত 100 বছরের খিদে তেষ্টার যে ঝামেলা, এই ঢেকুর তুলতে তুলতে বাঙালি তার একটা অর্থনৈতিক বিপ্লব করে ফেলবে। বাঙালি যদি ঠিক করে ঢেকুর তুলতে পারে, তাহলে বাঙালির উন্নতি কে আটকায়? তাহলে লোককে হাত জোর করে বলা শুনুন, মানুষের সবাইরই একটা বদহজম, এটা সেটা অম্বল টম্বল হয়ে থাকে, কিন্তু আমার শরীরে যাবতীয় কষ্ট, আমি রাতারাতি একটা সেই ইন্ডেন গ্যাস সিলিন্ডার হয়ে গেছি, তাহলে তো লোকে আমার কপালে আগুন জ্বেলে রান্না করতো যদি আমার শরীরে অতই গ্যাস থাকতো। সো প্লিজ নিজেদের মাথার থেকে, এখন আমার একটু অম্বল হয়েছে, বদহজম হয়েছে, সেগুলো আমি জানি, যেটা হয় আমাদের প্রত্যেকে। এখন আমরা সব বুদ্ধিমান লোক, হ্যাঁ, ডাক্তার ছাড়া সোসাইটির সবাই বুদ্ধিমান, ইউ অল নো। তো যখন মনে হবে একটু কষ্টটা অন্য রকমের, একটু লাইট হেডেডনেস লাগছে, গা ঘামছে, শ্বাসকষ্ট হচ্ছে, একটু চাপ চাপ লাগছে, কি আমার তো এরকম শ্বাসকষ্ট হতো না, আজকে হঠাৎ কি হলো শ্বাসকষ্ট হচ্ছে, তখন পুরো ব্যাপারটা হয় গ্যাসের ওপর বা বউয়ের ওপরে দায়িত্বটা না দিয়ে নিজে বুঝবেন ব্যাপারটা ঠিক ঠেকছে না, একটা কাছাকাছি কোথাও গিয়ে বাবা একটা ইসিজি করো, একটা উপায় আছে ডায়াগনোসিস করার, একটা ইসিজি করো, এখন কেউ কিট টেস্ট করে, ডায়াগনোসিসটা এস্টাবলিশ করার একটা উপায় আছে। আর সব জিনিসটাকে যে আমরা ওই হজম এবং গ্যাসের সঙ্গে দিলে কিছুটা তো ঠিক, হ্যাঁ হয়, কিন্তু অম্বল হয়নি কে আছে? কেউ আছে? রিফ্লাক্স হয়নি এমন লোক আছে? হয়েছে। যার হয়েছে আমি তো জানি, হ্যাঁ, আমার প্রচণ্ড রিফ্লাক্স হয়, আমার রিফ্লাক্স, আমি একটু যদি রাত্রিরে তৈলাক্ত কিছু খাই আমার প্রচণ্ড, কিন্তু আমি তো জানি তার ঝামেলাটা কীরকম। এবার কোনোদিন যদি আমার একটা চাপ চাপ বুকে ব্যথা হচ্ছে, গা ঘামছে, লাইট হেডেডনেস লাগছে, আমি তখনও যদি আধ ঘন্টা ধরে বসে ভাবি যে আমার রিফ্লাক্স হচ্ছে, দ্যাট ইজ নট এ গুড সাইন। সেইটুকু আমাদের তফাৎ করতে হবে। আর অম্বল আগেও হয়েছে, পরেও হবে, যতদিন থাকবো মধ্যে মধ্যে হবে, কিন্তু তা বলে যখন নিজেদের ব্যাপারটাকে ঠিক লাগছে না, তখন সময়টা নষ্ট করবে, ডোন্ট ওয়েস্ট। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আজকে একটু খুব অল্প আড্ডা হলো, অল্প নয় অনেকটাই হয়ে গেল, কিন্তু আমরা চাই আমরা আপনাকে ছাড়বো না, প্লিজ। আপনি আপনার এত মূল্যবান সময় দিয়েছেন, কিন্তু আবার আমরা আপনাকে ধরতে আসবো, আপনি প্লিজ আমাদেরকে একটু সময় দেবেন। আমি বললাম এইভাবে আড্ডা দিলে এই 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 বয়সকালে এসে চাকরি বাকরিটা যাবে। আর না, আপনার মধ্যে একটা ছবি বিশ্বাস ব্যাপার আছে তো, মানে বলতেছি ব্যাপারটা, তো আপনাকে আমরা সিনেমাতেও দেখতে চাই। কখন নিশ্চয়ই অফার এসেছে আপনার? হ্যাঁ, আপনার অফার নিশ্চয়ই এসেছে। হ্যাঁ, ও আবার আপনি কখনো ওই সিনেমা আর পলিটিক্স এই দুটোকে খুব ভয় পায়? ওকে, না ভয়ের কোনো ব্যাপার নেই। তবে এখন বুঝে এখন মাথায় টাক টাক পড়ে গেছে, এখন ওটা আরো ওটা গ্ল্যামার, এখন ও বাবা আরো বিপদ, ওটা গ্ল্যামার। তো আজকে এখান থেকে আমাদের এখানে আসার জন্য আশা করি আপনার ভালো লেগেছে আমাদের সাথে
খুব ভালো লাগলো, অনেক দিন বাদে প্রাণ খুলে আড্ডা দেওয়া গেল। যাক, ধন্যবাদ। আজকে সময় খুব কম আর ডাক্তারবাবুকেও বেরোতে হবে, তাই আপাতত আমরাও বিদায় নিচ্ছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো ইনজেকশনের অন্য কোনো পর্বে নতুন কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না।